বেসিক্যালি একাডেমিতে কিছু কিছু কোর্স করানো হয়, তার মধ্যে ইটাবস, অটোক্যাড, স্কেচআপ এগুলো আছে। তো ইঞ্জিনিয়ারিং কোর্সের ভিতরে আসলে ইটাবসটাই এখন চলছে, আর হচ্ছে অটোক্যাড। কারণ অটোক্যাড ইঞ্জিনিয়াররাও ব্যবহার করে, আর্কিটেক্টরাও ব্যবহার করে, তো পিওর ইঞ্জিনিয়ারিং কোর্স আসলে এখন ইটাবস চলতেছে এখানে। ওকে, নেক্সট। আমার সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় দেই। আমি জাহিদুল ইসলাম, আমার নিক নেম অলি। বিএসসি কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে 2017-তে। আর বর্তমানে একটা প্রাইভেট ফার্মে, কনসালটেন্সি একটা প্রাইভেট ফার্মে আমি স্টাফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। এখানে প্রায় 3 বছর যাবত আমি কর্মরত আছি। আর পাশাপাশি ইম্প্যাক্ট একাডেমি থেকে আপনাদের সাথে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে সংযুক্ত হয়েছি। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পিরোজপুর। আমার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত বরিশালেই, তারপরে ইউনিভার্সিটি লাইফ থেকে আমি ঢাকাতেই। এতটুকুই আমার সম্পর্কে। আমরা পরবর্তীতে সামনের দিকে দেখি। তো ফার্স্টে আমাদের কোর্সের আউটলাইনটা নিয়ে আমরা একটু কথা বলি। 36 ঘন্টার একটা আপনার কোর্স, যেখানে টোটাল 18টা ক্লাস থাকছে এবং প্রত্যেকটা ক্লাস আপনার 2 ঘন্টা করে। তো আজকে যে ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস, এখানে আমরা আলোচনা করব কোর্স যে প্ল্যানটা আছে বা আউটলাইনটা আছে সেটা নিয়ে একটু ডিসকাস করব। পাশাপাশি আমি আমার সম্পর্কে আপনাদেরকে বললাম, আপনাদের সম্পর্কেও শুনলাম, আপনারা ইম্প্যাক্ট একাডেমি সম্পর্কেও কিছুটা ধারণা পেলেন। এটাই আসলে মূলত ওরিয়েন্টেশনের ফার্স্ট পার্টটা ছিল। আর সেকেন্ড পার্টটা হচ্ছে বেসিক্স অফ অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, এই সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তারপরে ওয়ার্ক ফ্লো চার্ট, বা যেটাকে ডিজাইন ফ্লো চার্ট বলা যায়, যে একটা ডিজাইনটা কিভাবে ফ্লো করে চার্ট আকারে, আমরা সেটা একটু দেখে নিব। আর ওয়ার্ক সিকোয়েন্স, এখানে ওয়ার্ক সিকোয়েন্স নিয়ে কিছু কথা বলবো। আজকের দিনে মূলত আমরা এখানে 2টা ক্লাস লেখা আছে, কারণ হচ্ছে সম্পূর্ণ আমরা কমপ্লিট করতে পারবো না। আর আজকে ফার্স্ট ডে, সেক্ষেত্রে একদম 2 ঘন্টা কথাও বলবো না, একটু অল্প সময়ে আমরা কথা বলবো এবং সব বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদেরকে সফটওয়্যারটা প্রোভাইড করে দিব, আমাদের গুগল ড্রাইভ অলরেডি আপলোড করা আছে, সেখান থেকে আপনারা নিবেন। আর আমাদের অফিস আপনাদেরকে হেল্প করবে কিভাবে এটা ইনস্টল করতে হয়। তারপরে আমাদের সেকেন্ড ডে, থার্ড ডেতে আমি আসলে ডে হিসেবে বলছি না, যে এক একটা ক্লাস কিভাবে থাকছে সেটা অনুসারে। তারপর হচ্ছে কম্পিউটার এডিট অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সফটওয়্যার। আমরা কম্পিউটার এডিট অ্যানালাইসিস সম্পর্কে কিছুটা জানবো, দেন ইটাস সম্পর্কেও আমরা একটা ধারণা নিব, সফটওয়্যারটা কি, কিভাবে এটা কাজ করে, এর মেন ফিচারটা কি, এটা সম্পর্কে জানবো। এরপরে আমরা ইটাস অ্যাপ্লিকেশনে চলে যাব, সেখানে ইটাসের ওয়ার্ক স্টেপস গুলো সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে আপনার সিম্পল, যে আমরা ভার্সিটিতে সিম্পলি সাপোর্টেড বিম সলভ করেছি, 2D ফ্রেম অথবা 3D ফ্রেম, এগুলো আমরা ইটাপসের মাধ্যমে করতে পারি। জাস্ট এগুলো হচ্ছে একদম যারা ইটাপসটা নতুন করে শিখছেন তাদের জন্য এটা হেল্পফুল হবে, তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। কিন্তু যারা, যেমন এক ভাইয়া বললেন যে ইটাপস আগে করেছেন, এখন আবার করতেছেন, মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে গেছে, এই কারণে তো তারা এইটা দেখা যাবে যতটা ইন্টারেস্ট পাবেন না। কিন্তু আসলে সবার জন্যই তো সাজানো, এই কারণে এগুলো রাখা। তারপরে আপনার একটা আরসি বিল্ডিং, জাস্ট 3D একটা মডেলিং আমরা ইটাসের মাধ্যমে করব, কিভাবে ইউনিট গুলো সেট করতে হয়, গ্রিড স্পেসিং গুলো কিভাবে দিতে হয়, স্টোরি এলিভেশন গুলো কিভাবে নিব, তারপরে ম্যাটেরিয়াল এবং অবজেক্টের ডেফিনেশন, দেন অ্যাসাইনমেন্ট, এগুলো। এরপরে গ্র্যাভিটি লোড এবং ল্যাটারাল লোড কনসিডারেশন অ্যাকর্ডিং টু বিএনবিসি। বিএনবিসি অনুসারে আমাদের গ্র্যাভিটি লোডটা আমরা কিভাবে নিব, ল্যাটারাল লোডটা আমরা নিচ্ছি কোন জোনের জন্য কিরকম নিচ্ছি, কেন নিচ্ছি, এটা নিয়ে আমাদের ডিসকাশন থাকবে। এবং পাশাপাশি এই জিনিসটাই কিভাবে ইটাপসে অ্যাপ্লাই করতে হবে, এটা নিয়েও আমরা কথা বলবো। তো এখানে ভাগ করা আছে, দেখবেন 6.1 ডেড লোড, দেন লাইভ লোড, আর্থকুয়েক লোড, উইন্ড লোড, এবং ফাইনালি হচ্ছে লোড কম্বিনেশন। তারপর 7 নম্বরে গ্র্যাভিটি লোড ডেফিনেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। আমরা ইটাপসে চলে গেলাম, আমরা ফার্স্টে বিএনবিসি থেকে জানবো যে বিএনবিসি তে কিভাবে বলছে, দেন সেটা ইটাপস এর মাধ্যমে কিভাবে আমরা ইনপুট করতে পারি। গ্র্যাভিটি লোড, ল্যাটারাল লোডের ভিতর আর্থকুয়েক, উইন্ড, দেন ডায়াফ্রাম ডেফিনেশন, অ্যাসাইনমেন্ট। তারপরে আদার রিকোয়ারমেন্টস ফর অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। তো এটার ভিতরে কোডের ডেফিনেশন গুলো, আমাদের ফ্রেমিং সিস্টেমটা আমরা কি চুজ করতেছি, তারপর হচ্ছে লোড কম্বিনেশন, মেশ,
দেন প্রপার্টি মডিফায়ার, সাপোর্ট কন্ডিশনস, এরপরে হচ্ছে অ্যানালাইসিস দ্য মডেল বাই ইটাপস। ইটাপসে মডেল করলাম, মডেলটা চেক করব, ম্যাটেরিয়াল দিয়ে চেক করব, অবজেক্ট বেসিস চেক করব, 3D ভিউ চেক করব, যাতে কোনোভাবে কোনো ভুল না থাকে। দেন অ্যানালাইসিসটা রান করা এবং অন্যান্য যে চেকগুলো আছে সেই চেকগুলো কনফার্ম করে নিব আমরা। এবং তার পাশাপাশি ডিসপ্লেতে দেখতে পাবো যে অ্যানালাইসিস আউটপুটগুলো টেবিল আকারে পাই আমরা, গ্রাফ আকারে পাই, এগুলো আমরা সবই দেখব। দেন আরেকটা জিনিস আমি এখানে রেখেছি যে হোয়েন শুড ইউজ হুইচ টাইপ অফ স্ট্রাকচার অ্যানালাইসিস মেথড, হোয়াট সেজ বিএনবিসি। এখন বিএনবিসিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে আপনার অ্যানালাইসিস চেঞ্জ হয়। তো কখন সেটা চেঞ্জ হবে এবং কখন সেটা করতে হবে, এটা নিয়ে আমরা জাস্ট একদম ইন্ট্রোডাক্টরি একটা আলোচনা করব, যাতে যারা ফার্দার স্টাডি করতে চান, আরো নলেজ গ্যাদার করতে চান, তারা যেন একটা সোর্স পান যেখান থেকে এটা পাওয়া যাবে। এবং লিমিটেশনস গুলো জানবো, তার ভিতরে ইন্ট্রোডাকশন টু বিল্ডিং ইরেগুলারিটিস এন্ড সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া, দেন হচ্ছে কেন ডাইনামিক অ্যানালাইসিস দরকার, লিমিটেশনস গুলো কি কি আছে স্ট্যাটিক অ্যানালাইসিসে, আর কি কি টাইপের ডাইনামিক অ্যানালাইসিস। শুধু একদম জাস্ট এটা রূপ সম্পর্কে ইন্ট্রোডাকশনটা নিয়ে আমরা কথা বলবো, এর বেশি না। তারপরে 11তে হচ্ছে ডিজাইন দ্য মডেল বাই ইটাপস এন্ড ডিটেইলিং হ্যান্ড বাই হ্যান্ড, বিম কলাম ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, স্ল্যাব ডিজাইন, এবং এটা ডিটেইলিংটা আমরা হাতে শিখবো যে কিভাবে হাতে ডিটেইলিং করতে হয়। দেন তো এটা অটোক্যাডে আমরা ড্রয়িং করে সাবমিট করি, তো হ্যান্ড ডিটেইলিংটা আমরা শিখবো। আর বিএনবিসি প্রেসক্রাইবড যে আমাদের সিসমিক প্রভিশনস গুলো আছে, ডিটেইলিং গুলো আছে, সেগুলো আমরা দেখব। তার ভিতরে আমি এখানে গুরুত্ব দিয়েছি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেসিস্টিং ফ্রেম, এটা ডিটেইলিং সম্পর্কে আমরা একটু জানবো। আর অন্যান্য যেগুলো আছে আইএমআরএফ, এসএমআরএফ, ওএমআরএফ, এগুলো সম্পর্কেও খুব বেশি আমরা কথা বলবো না, কিন্তু আপনাদেরকে পরিচয় করাই দিব এটা। আর ফাইনালি থাকতেছে ফাউন্ডেশন ডিজাইন, সেক্ষেত্রে বিএনবিসি প্রভিশনস, ফাউন্ডেশন সাইজ ক্যালকুলেশন, আপগ্রেড মডুলাস কিভাবে নিব, এবং এটা ইটাপস এর মাধ্যমে কিভাবে করা যায়, এবং হ্যান্ড ক্যালকুলেশনও কিভাবে করা যায় সেটা নিয়ে কিছুটা কথা বলবো। আপনাদেরকে যে কোর্স আউটলাইনটা প্রোভাইড করা হয়েছে তাতে আপনারা দেখবেন লাস্টে একটা কথা লেখা আছে হাই রাইজ বিল্ডিং। আসলে এই যে কাজগুলো আপনাদের সাথে আমি বললাম, এইটা সম্পূর্ণটাই আমরা একটা হাই রাইজ বিল্ডিং নিয়ে আপনাদেরকে দেখাবো, তাই আমি এটাকে আর এখানে আর রাখিনি। আমি আপনাদের প্রথম দিকে দেখেন এখানে এই যে 5 নম্বরে যেটা আছে, এইখানে আপনাদের অনেকটা শিখিয়ে নিব যে কিভাবে একটা নর্মাল বিল্ডিং এর কাজ করতে হয়। এটা দেখিয়ে তারপরে আমরা একটা ফাইনাল একটা প্রজেক্ট নিয়ে আগাবো, যেটা একটা হাই রাইজ বিল্ডিং। এই হাই রাইজ বিল্ডিং থেকে আমরা বাকি সব কাজগুলো করব। এখান থেকে আসলে আমাদের শেখা হয়ে যাবে যে একটা হাই রাইজ বিল্ডিং কিভাবে ইটাপস এর মাধ্যমে সলভ করতে হয়, এটা আমরা এখান থেকে দেখে নিব। আর আপনাদের প্রশ্ন তৈরি হতে পারে যে এখানে অনেকগুলো টাইপের অ্যানালাইসিসের কথা আমি বললাম, কখন কোনটা ব্যবহার করতে হবে। অ্যানালাইসিস টাইপের কথা আমি বলি না, বলছি যে কখন কোনটা দরকার হবে। এটা নিয়ে আমরা এই সামনে যে বেসিক্স অফ স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন, সেখানে কিছুটা ডিসকাস করব। আশা করি এখান থেকে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই আমাদের কোর্স আউটলাইন। তারপরে আমরা বেসিক কনসেপ্টস অফ স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন শুরু করব, যার ভিতরে ডিজাইন ফ্লো চার্ট, কনসেপ্ট অফ স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন এবং ডিফারেন্ট স্টেপস অফ ওয়ার্কস থাকবে। তো এটা শুরু করার আগে আউটলাইন নিয়ে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা জাহিদ ভাই, জি, মানে এই আপনি তো একটা ফুল বিল্ডিং কিভাবে করতে হয় দেখাবেন, হ্যাঁ? হ্যাঁ পাশাপাশি আলাদা সেপারেট কোনো প্রজেক্ট কি থাকবে আমাদের, একটা বা দুইটা, বিভিন্ন হ্যাঁ, ক্যাটাগরির ফ্লোর প্ল্যানের? অ্যাসাইনমেন্ট হিসাবে অ্যাসাইনমেন্টের জন্য আপনাদেরকে একটা প্রজেক্ট আলাদা আমরা দিব, সেটা নিয়ে আমরা ডিসকাস করব, সেটা নিয়ে আমরা কাজ করব। আপনারা করতে গিয়ে যে প্রবলেমগুলোর সম্মুখীন হবেন সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব, তাতে নলেজ শেয়ারিং হবে, আমরাও কিছু জানবো আপনারাও কিছু জানবেন, এভাবে করব আমরা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন? হ্যাঁ জাহিদ ভাই, জি, এছাড়া কি আমরা এক্সট্রা যে এতদিন কাজ করার পর কিছু প্রশ্ন আছে স্ট্রাকচারের ব্যাপারে, সেগুলোও তো আমরা শেয়ার হ্যাঁ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আমরা কাজ করতে গিয়ে আমরা যখন এইটা মডেলিং করব, দেন অ্যানালাইসিস এবং ডিজাইন করব, এর ভিতরে অনেকগুলো প্রশ্ন দেখা যাবে যে অলরেডি সলভ হয়ে গেছে, তারপরও যেগুলো থাকবে আমরা ডিসকাস করব। আসলে এই বিষয়টা কি, আমাদের এই প্রফেশনাল লাইফে আসার পরে এখানে আসলে কেউ কাউকে শিখাইতে পারে না, আমরা কিন্তু শেয়ার করতে পারি যে আমি ভাইয়া এটা জানি, আপনি কি জানেন। এখানে কিন্তু কেউ কাউকে শিখায় না এই প্রফেশনাল লাইফে এসে, আমরা সেহেতু আমরা শেয়ার করব, আমরা ডিসকাস করব।
বিষয়গুলো নিয়ে। ওকে ভাইয়া, তাহলে মনে হচ্ছে প্রবলেম গুলো সমাধান হয়ে যাবে। আশা করি আশা করি আমরা চেষ্টা করব। তা আমি কি সামনে আগাবো? জি ভাইয়া। ওকে, তো আমাদের কোর্সের যে ফোকাসটা থাকছে, কোর্সের ফোকাসটা হচ্ছে মূলত ইট্যাপস অ্যাপ্লিকেশনটা ইউজ করে, মানে ইট্যাপস এর অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা একটা বিল্ডিং মডেলিং করছি, দেন বিল্ডিংটা অ্যানালাইসিস করছি, তারপর ডিজাইন করছি, এরপরে ডিজাইনের আউটপুটগুলো আমরা নিচ্ছি, অ্যানালাইসিসের আউটপুটগুলো নিচ্ছি। জাস্ট সামারিটা হচ্ছে এরকম যে আমরা একটা কমপ্লিট একটা আরসিসি বিল্ডিং আমরা অ্যানালাইসিস এবং ডিজাইন করব, এবং কিছু কিছু ডিটেইলিং আমরা হাতেও দেখে নিব। এটাই হচ্ছে আমাদের কোর্সের ফোকাস এবং কোর্সের সামারি। তো ওয়ার্ক ফ্লোটা সম্পর্কে একটু কথা বলি, আমি এটা একটু বেশি টাইম নিব, কারণ আমরা যে পরবর্তীতে যে কাজগুলো করব এই কাজটা এই ফ্লোর মাধ্যমেই যাবে, এবং আমাদের অনেক কাজ করতে গিয়ে অনেক জিনিস আসবে যেগুলো এটা এখন না এরকম কেন, এগুলো আগে থেকে আমরা একটু ডিসকাস করে নিই, যেহেতু ফার্স্ট ক্লাস একটু কথা বলি। তো ওয়ার্ক ফ্লো চার্টে আপনারা দেখেন এখানে অ্যানালাইসিস এবং ডিজাইন দুইটাকে সিস্টেম হিসেবে লেখা আছে। এই দুইটাকে যদি আমরা এভাবে ভাবি, যেটা একটা মেশিন বা কিছু থিওরি, কিছু ইকুয়েশনস, সেভাবে আমরা ভাবতে পারি। আমরা ভার্সিটিতে অ্যানালাইসিস মেথড পড়ছি, ডিজাইন মেথড সম্পর্কে আমাদের অবগত আছে। তো এই অ্যানালাইসিস এবং ডিজাইন করার জন্য কিছু ইনপুট এবং কিছু আউটপুট থাকতে হয়। তো এখানে ফ্লো ডায়াগ্রামে সেটা দেখানো হয়েছে যে অ্যানালাইসিসের ইনপুট কি এবং অ্যানালাইসিসের আউটপুট কি, ঠিক তেমনি ডিজাইনের ইনপুট কি এবং ডিজাইন করার পরে সেটা থেকে কি আউটপুট পাচ্ছি। জাস্ট এই প্রসেসটাকে একটা সাইক্লিং অর্ডারে দেখার কারণে সেটা আইটারেশন একটা প্রসেস, এবং সেটা আমরা ডিসক্রাইব করব। ফার্স্টে তাহলে অ্যানালাইসিসের কি ইনপুট থাকছে, ইনপুট অফ অ্যানালাইসিস। আমাদের ফার্স্টে যে কোনো একটা অবজেক্টিভস থাকে যে আমরা কি করতে চাই, আমরা বিল্ডিং অ্যানালাইসিস করব। এখন স্ট্রাকচারটা কেন করব, পারপাসটা কি হতে পারে, পারপাসটা রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অথবা এক্সেট্রা যে কোনো একটা ফ্যাসিলিটিসে থাকবে। পাশাপাশি বিল্ডিং ফ্যাসিলিটিসটা কি, কোন ফ্যাসিলিটিস আমি ব্যবহার করব, কোন পার্টটুকু আমি রেসিডেন্সিয়াল পার্ট, কোনটুকু কমার্শিয়াল পার্ট, অথবা রেসিডেন্সিয়ালের ভিতরেই কোন রুমটা স্টোর রুম, কোন রুমটা বেডরুম, এটা কিন্তু আমাদের বিল্ডিং ফ্যাসিলিটিসের মধ্যে চলে আসবে, ফ্লোর প্ল্যানের ভিতরে চলে আসবে। এখন আমি মানুষ, আপনারা সবাই, আমরা ইঞ্জিনিয়াররা বুঝবো যে এটার ফ্যাসিলিটিসটা কি, কিন্তু একটা সফটওয়্যার বা একটা সিস্টেম সে কিন্তু এটা বুঝবে না। তাহলে যেখানে আমরা বিল্ডিং ফ্যাসিলিটিসটাকে নিয়ে আসতেছি সেখানে আসলে আমাদের লোডের কনসিডারেশন গুলো থাকবে, যেটা আমরা বিল্ডিং এ ইনপুট করব, মানে সফটওয়্যার ইনপুট করব, অথবা আমরা যে ইকুয়েশন সলভ করি সেই ইকুয়েশনে আমাদের ইনপুট হিসেবে সেটা থাকবে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে অ্যানালাইসিসের ইনপুট গুলো অ্যাপ্লাইড লোড, ম্যাটেরিয়াল প্রপার্টিস এবং জিওমেট্রি কেন। দেখেন, আমি তো বললাম যে স্ট্রাকচারে কি থাকবে সেটা কিন্তু স্ট্রাকচার নিজে বুঝে না, সে বুঝবে তার উপরে কি লোড দিলাম, সে লোড অনুসারেই তার বিহেভিয়ারটা চেঞ্জ হবে, সেভাবেই সে অ্যানালাইসিস করবে। তো বিল্ডিংটা যেমন, যার তার কনফিগারেশনটা যেরকম, এটা জানার জন্য তার জিওমেট্রিটা জানতে হবে, কোথায় বিম আছে, কোথায় কলাম আছে, তারপরে বিমের ক্রস সেকশনটা কিরকম, বা শেয়ার ওয়াল থাকলে সে শেয়ার ওয়ালের ক্রস সেকশনটা কিরকম, স্ল্যাবটা কোথায় হবে, কোথাও হলো আছে কিনা, তা আমার ফার্স্টে আমার জিওমেট্রিটা জানতে হবে। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিস, আমি বিল্ডিংটা কনক্রিট দিয়ে করছি নাকি ফুল স্টিল, নাকি এটা ম্যাটেরিয়াল হচ্ছে ব্যাম্বো, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আর অ্যাপ্লাইড লোড সম্পর্কে আপনাদেরকে আমি অলরেডি কিছুটা বলেছি। তো দেখেন অ্যানালাইসিসের ইনপুট আকারে এখানে যে কথাগুলো আছে যে অ্যাপ্লাইড লোড, ম্যাটেরিয়াল প্রপার্টিস, জিওমেট্রি, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ইনপুট অ্যানালাইসিসে যাওয়ার আগে। তো এটা অ্যানালাইসিস করব, তারপর আমরা কি আউটপুট পাবো। আউটপুটটা সম্পর্কে আপনারা দেখেন এখানে লেখা আছে ইন্টারনাল ফোর্স অথবা ফিলিংস। ইন্টারনাল ফোর্স এবং ফিলিংস, ইন্টারনাল ফোর্স পাচ্ছি কি, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর হচ্ছে টরশন। আর ফিলিংসটা হচ্ছে ডিফ্লেকশন, রোটেশন। সেখান থেকে দেখা যাবে কমপ্লিমেন্টারি আমি তার এক্সিয়াল ফোর্সটা আমি নিয়ে নিতে পারছি। যদি আমি এক্সিয়াল ফোর্স জানি, সেখান থেকে আমি হিসাব করে ডিফ্লেকশন বের করতে পারি।
অথবা সফটওয়্যার আমাকে দুটোই দিয়ে দিচ্ছে, আমি জানতে পারবো। জাস্ট এই যে ইন্টারনাল ফোর্স এবং ফিলিংসটা, এটা হচ্ছে একটার একটা কমপ্লিমেন্টারি। তাহলে সিস্টেম বা অ্যানালাইসিসটা কি? যদি আমাদের ভার্সিটি থেকে আমরা একটু ফলো আপে আসি, সেমিস্টারে আমরা ছিলাম অনে, তখন আমরা মেকানিক্স অন করেছি। তো সেখানে আমরা রিয়াকশন বের করা শিখেছিলাম, শেয়ার ফোর্স বের করা শিখেছিলাম, বেন্ডিং মোমেন্ট বের করা শিখেছিলাম, সামেশন এফ ওয়াই এফ এক্স, সামেশন মোমেন্ট ইকুয়াল 0, এইগুলো দিয়ে আমরা 3টা আননোন সলভ করতে পারতাম। 3টা আননোন, 3টে ইকুয়েশন, যেটা স্ট্যাটিক্স এর ইকুয়েশনস গুলো ছিল। এরপরে দেখেন আমরা যখন ইনডিটারমিনেট স্ট্রাকচার গুলো আমরা সলভ করা শুরু করলাম, যখন আননোন হয়ে গেল 3-এর উপরে, তখন কিন্তু আর স্ট্যাটিক্স এর ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারিনি। তখন আমাদেরকে SM2 তে যেমন আমরা করেছি সিঙ্গুলারিটি ফাংশন, কনজুগেট বিম মেথড, আরো একটা ছিল হচ্ছে মোমেন্ট এরিয়া থিওরাম। তারপরে স্ট্রাকচারে সলভ করেছি অ্যাপ্রক্সিমেট মেথড, পোর্টাল মেথড, ক্যান্টিলিভার মেথড, আরো এরকম কয়েকটা মেথড আছে, ফ্লেক্সিবিলিটি মেথড। তারপরে যেটা দীর্ঘদিন ব্যবহার হয়েছে আপনাদের এই হ্যান্ড ক্যালকুলেশনে যতদিন পর্যন্ত সফটওয়্যার আসে না, সেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। আপনারা এটা সম্পর্কে সবাই অবগত আছেন, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা। এটা কিন্তু দীর্ঘদিন আপনার এই আসার আগে, কম্পিউটার সফটওয়্যার আসার আগে এটা ব্যবহার হয়েছে। এটা সম্ভবত আপনার 1930 থেকে 1970 সাল পর্যন্ত এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা ইউজ করা হয়েছে। তো সিস্টেমটা হচ্ছে এরকম। অ্যানালাইসিসটা আমি কিভাবে করব? যদি সফটওয়্যারে দিয়ে করি, তাহলে এরকম কিছু ইকুয়েশন সলভ করি, সে করবে। আর যদি আমি হ্যান্ড ক্যালকুলেশনও করি, সেটাও আমি এই অ্যাপ্লাইড লোড গুলো নিয়ে, ইনপুট প্যারামিটার গুলো নিয়ে অ্যানালাইসিস করে দেন আমি আউটপুটটা পাবো। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, তা আমরা এখন কোন মেথডটা ব্যবহার করি বা সফটওয়্যার কোনটা ব্যবহার করে? আমরা লাস্টের দিকে যে মেথডটার সাথে ভার্সিটি লাইফে পরিচিত হয়েছিলাম, সেটা স্টিফনেস মেথড। স্ট্রেংথটা কেমন, তার পাশাপাশি তার স্টিফনেস কেমন, সেটার উপর ডিপেন্ড করে আমরা সলভ করতাম। এটাই আসলে সব থেকে ভালো মেথড। আর ফাইনাইট এলিমেন্ট মেথড অ্যাপ্লাই করে সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব ভালোভাবে সিমুলেটটা ভালো করতে পারি, সলভ করতে পারি। এই যে ইটাপ সফটওয়্যার বা এরকম আরো স্ট্যাট প্রো, অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে, সবগুলোই ফাইনাইট এলিমেন্ট বেসড একটা মেথড মাধ্যমে সলভ করে। এটা মূলত আপনার স্টিফনেস মেথডটা নিয়েই ফাইনাইট এলিমেন্টে অ্যাপ্লাই করে সফটওয়্যারের মাধ্যমে আমরা সলভ করি। তো ফাইনাইট এলিমেন্ট মেথড হ্যান্ড ক্যালকুলেশন করাটা একটু বেশি কনজারভেটিভ। আমরা হ্যান্ড ক্যালকুলেশন যদি করি, সেক্ষেত্রে এটা নিয়ে অনেক সময় মানে দরকার হবে, যেটা করা সম্ভব না। যেমন আমরা যদি ভার্সিটিতে যখন আমরা স্টিফনেস মেথড করেছি, যখন ম্যাট্রিক্স গুলো ছিল 4x4 ম্যাট্রিক্স বা 6x6 ম্যাট্রিক্স, কিন্তু যখন আপনার একটা বড় বিল্ডিং নিয়ে কাজ করবেন, সেখানে তো দেখা যাবে যে 1000 বা 1000 আননোন থাকতে পারে। ম্যাট্রিক্সটা এরকম সাইজের হতে পারে 1000 বা 1000, 1 লাখ বা 1 লাখ। এত বড় ম্যাট্রিক্স কিন্তু আমরা হ্যান্ড ক্যালকুলেশনে সলভ করা কোয়াইট ইম্পসিবল। সেক্ষেত্রে সফটওয়্যার কিন্তু আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে। আর এফইএম কেন ব্যবহার করব? এফইএম মেথডটা কেন? এটা হ্যান্ড ক্যালকুলেশন খুবই ডিফিকাল্ট, কিন্তু সফটওয়্যার খুব দ্রুত এটা করে দিচ্ছে এবং এক্সাক্ট সিমুলেশনটা এটা আসে। আমরা নেক্সট একটু ধারণা নিব ফাইনাইট এলিমেন্ট মেথড সম্পর্কে, এখন এতটুকুই বলে যাচ্ছি। তো আমরা অ্যানালাইসিসের ইনপুট জানলাম, দেন আউটপুট জানলাম। যদি আমি ছোট একটা এক্সাম্পলে আসি, যে অ্যানালাইসিস করলাম, দেন আউটপুট পেলাম, বিষয়টা কি আসলে? এই জিনিসটা আমি যদি নিজে ভাবতে চাই, এটা ফিলিংসটা কেমন? সাপোজ আমার মাথার উপরে আমি অনেক লোডের কোন একটা বস্তা নিলাম, আমি লোড ইনপুট করলাম, জাস্ট আমি নিজেকে মনে করি আমি স্ট্রাকচার, আমার উপরে লোড ইনডিউস দেওয়া হলো। এখন আমার কি হবে? আমার দেখা যাবে যে আমার পায়ে প্রচুর স্ট্রেস আসতেছে। তো এই স্ট্রেসটা হচ্ছে এক্সিয়াল ফোর্স অথবা শেয়ার ফোর্স অথবা বেন্ডিং মোমেন্ট, এটা পাবো। এখন ফিলিংসটা আমি কিভাবে বুঝবো? দেখলাম আমার ফেসটা লাল হয়ে যাচ্ছে, যে আমি লোড নিতে পারছি না, অথবা আমার পা কাঁপতেছে, এটা কিন্তু ডিফ্লেকশন বা রোটেশন। ঠিক স্ট্রাকচারের ক্ষেত্রেও সে কি পরিমাণ এক্সিয়াল লোড নিচ্ছে সেটা আমরা বের করব। দেন এক্সিয়াল লোডের কারণে সে আসলে কতটুকু ডিফর্ম হচ্ছে, বা বেন্ডিং মোমেন্টের কারণে কতটুকু রোটেশন আসতেছে। যদি মানে মোমেন্ট থাকে তাহলে রোটেশন থাকবে না, রোটেশন থাকলে মোমেন্ট থাকবে না, একটা ভাইস ভার্সা। এটা সম্পর্কে আপনারা অলরেডি অবগত আছেন। তো আবার যদি বলি, অ্যাপ্লাইড লোড প্লাস সেলফ লোড যেটা ছিল, সেটা ছিল হচ্ছে স্ট্রাকচারের উপর ইনডিউসড লোড। আর এইটা আমরা যখন পাবো, তখন আমরা ক্যাপাসিটি নিয়ে কাজ করব। ধরেন একটা বিম, একটা কলাম, আমি বলি একটা কলাম 12 বাই 12 একটা কলাম,
তার ভিতরে 4টা 16 মিলি রড দেওয়া আছে। এর এই যে কলামের সাইজ এবং তার ভিতরে যে রিনফোর্সমেন্ট গুলো আছে, এটা দিয়ে কিন্তু কলামটার ক্যাপাসিটি আমরা পাবো। ধরি কলামের ক্যাপাসিটি আমি পেলাম 100 কিপ, কিন্তু অ্যানালাইসিস করে দেখলাম তার ভিতরে যে ইনডিউসড লোডটা আসতেছে সেটা হচ্ছে 150 কিপ। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই কলামটার সাইজটাকে একটু বাড়াতে হবে অথবা রিনফোর্সমেন্ট আমাকে বাড়াতে হবে। তো যখন আমি সেটা বাড়াবো তখনই কিন্তু সেটা ডিজাইন। তাহলে অ্যানালাইসিসের আগে আমি কি করতেছি, ইনডিউসড যে লোডটা আসতেছে বা ইন্টারনাল ফোর্সটা আসতেছে সেটা আমি ক্যালকুলেট করছি, দেন ক্যালকুলেট করে এসে আমি ক্যাপাসিটি ডিজাইন করতেছি। আপনারা কি আমার সাথে একমত হচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে বলতে পারে যে ডিজাইন হচ্ছে ক্যাপাসিটি বাড়াবো, মেম্বারের ক্যাপাসিটি বাড়াবো নাকি কমাবো এটা এনশিওর করা। তা ফার্স্টে আমাদের কাছে অ্যাপ্লাইড লোড ছিল, ম্যাটেরিয়াল প্রপার্টি ছিল, জিওমেট্রি ছিল, সেটা থেকে আমি অ্যানালাইসিস করলাম, আউটপুট পেলাম ইন্টারনাল ফোর্স বা ফিলিংস গুলো। এরপরে আমি এই ইন্টারনাল ফোর্স এবং ফিলিংস গুলো নিয়ে আমি দেখলাম মেম্বারের ক্যাপাসিটি ঠিক আছে কিনা, তার উপরে যে ফোর্সটা আসতেছে সেই ফোর্সে এটা টিকতেছে কিনা। তো ধরলাম কলামের ক্যাপাসিটি ছিল 100 কিপ, লোড চলে আসছে 150 কিপ, তাহলে আমি কলামটাকে ইনক্রিজ করলাম। যখন ইনক্রিজ করলাম তখন আপনার তার কিন্তু ক্যাপাসিটি বাড়লো, তখন দেখা গেল তার ভিতরে লোড চলে আসছে 160, তখন তাকে আর একটু বাড়াতে হবে। এভাবে করেই আসলে ফাইনালি ডিজাইনটা। ইনডিউসড লোড বা ইনডিউসড স্ট্রেস আর ক্যাপাসিটি সেটা ম্যাচ করতেছে কিনা। যদি দেখা যায় যে ক্যাপাসিটি অনেক বেশি, লোড কম আসতেছে, তাহলে সেটা ওভার ডিজাইন, তখন আমি সেটাকে আপনার ব্যালেন্স ডিজাইন করব। আর যদি এমন হয় যে না ক্যাপাসিটি অনেক কম কিন্তু ইনডিউসড লোড অনেক বেশি, সেক্ষেত্রে এটাকে আমার ক্যাপাসিটি ইনক্রিজ করতে হবে, এটাই। আর স্টিফনেস এর ক্ষেত্রে আপনারা অবগত আছেন অলরেডি। যদি আমরা দুজন মানুষ একসাথে কোনো একটা কাজ করি, সেক্ষেত্রে দেখবেন যার গায়ে শক্তি বেশি সে কিন্তু কাজ বেশি করবে। একই ধরেন একটা বস্তা দুজনে মিলে আমরা তুলছি, সেক্ষেত্রে যার শরীরে শক্তি বেশি সে কিন্তু বেশি পরিমাণ পার্টিসিপেট করবে ওটা তুলতে, আর যার কম সে কিন্তু তার পার্টিসিপেশন একটু কম থাকবে। ঠিক স্টিফনেস মেথডেও আপনার পাশাপাশি দুইটা কলাম, একটা কলামের সাইজ অনেক বেশি, দেখা যায় স্টিফনেস মেথডে তার উপরে ইনডিউসড স্ট্রেসটা অনেকটা বেশি চলে আসে। আবার যে ওর থেকে একটু দুর্বল তার কাছে একটু কম যায়। এভাবে কিন্তু স্টিফনেস মেথডে আসলে সলভ করা হয়। তাহলে কি বলতে পারি, ক্যাপাসিটি বাড়লে ইন্টারনাল ফোর্স বেড়ে যায়। আবার এটাকে আমরা যখন স্যাটিসফাই করতে যাব তখন এটা মিলিয়ে দেখতে হবে যে আমার যে ডিজাইনের আউটপুটটা পেলাম সেটা অ্যানালাইসিসের ইনপুট কিনা। যখনই ডিজাইনের আউটপুটটা অ্যানালাইসিসের ইনপুট ইকুয়াল হয়ে যাবে তখনই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এই যে এটা ফাইনাল আউটপুট, তখনই আমি ফাইনাল জিওমেট্রিটা নিয়ে আসবো। আসলে কলাম সাইজ যেটা আর্কিটেক্ট দিয়েছিল সেটা কি ঠিক আছে নাকি চেঞ্জ হবে, অথবা কনফিগারেশন গুলো কি ঠিক আছে। সে কলাম দিয়েছিল কর্নারে একটা, কিন্তু আমি ওখানে ওটাকে টিকাতে পারছি না, আমি ওখানে একটা শেয়ার ওয়াল দিয়ে দিয়েছি। অথবা আমার কলামটা চেঞ্জ করে দিতে হয়েছে, আগে কোনো দিকে ছিল 12 অন্য একদিকে ছিল 18, আমি ওটা ঘুরে কোনো দিকে 18 করতে হয়েছে, 12 করতে হয়েছে। কনফিগারেশন আমি জাস্ট একটা থেকে উদাহরণ দিলাম। তারপরে রিভার যেগুলো আছে, রিভার গুলো ঠিক আছে কিনা, ফাইনাল ওরিয়েন্টেশন রেডি করে এরপর এটা আমি তাদেরকে সাবমিট করে দিব। তো ফুল প্রসেসটাই আসলে একটা আইটারেশন প্রসেসে থাকলো। ফার্স্টে এমনও হতে পারে এটাকে কেন তীর চিহ্ন দিয়ে একবারে ঘুরিয়ে দেওয়া হলো, এমনও হতে পারে আপনি ডিজাইন করতে গিয়ে এসে দেখলেন যে আপনার কোনো একটা জায়গায় আর্কিটেক্ট যেভাবে বলছে সেভাবে আপনি ওখানে লোড দিতে পারবেন না, বা আর্কিটেক্ট বলছে যে আমি যেভাবে প্ল্যান রাখছি সেভাবেই রাখতে হবে, আপনি প্রয়োজনে ফ্যাসিলিটিসটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, ওই কর্নারটা ছিল স্টোর রুম, ওইটা স্টোর রুম হবে না, ওটাকে চেঞ্জ করে অন্য একটা রুমে আপনি ওটা বেডরুম করে দেন, তখন কিন্তু ফ্যাসিলিটি এক্ষেত্রে লোড চেঞ্জ হতে পারে। আবার এমনও হতে পারে আপনি কাজ করতে গেলেন, আপনার ফার্স্টে কনক্রিট স্ট্রেন্থ ছিল 3000 পিএসআই, কিন্তু দেখতেছেন আপনার এই বিল্ডিংটা 3000 পিএসআই কনক্রিট দিয়ে যদি করেন সেটা হবে না, তখন আপনি সেটাকে 4000 পিএসআই তে আপনি নিয়ে গেলেন। তো এটা আসলে ওই ডিজাইনের পরেও আপনার অ্যানালাইসিসের ইনপুটটা চেঞ্জ হতে পারে। তাই বলেছি যে যখন ডিজাইন আউটপুট এবং অ্যানালাইসিসের ইনপুট ইকুয়াল হয়ে যাবে, যে হ্যাঁ আমি যেটা করছি তাতে ডিজাইন আউটপুট স্যাটিসফাইড, তখনই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট।
এই প্রসেসটাই একদম, আপনি যদি স্টিল বিল্ডিং ডিজাইন করতে যান সেক্ষেত্রেও আপনার একই জিনিস, সব ক্ষেত্রে এই ফ্লো চার্টটা সব জায়গায় আপনাকে ফলো করতে হবে। তাই আমি আপনাদেরকে এটা ফার্স্ট ক্লাসে আপনাদের সাথে ডিসকাস করে নিলাম, আমরা কাজ করতে গিয়ে দেখব এগুলোর একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো আমরা পাবো। আপনারা এটা সম্পর্কে কোনো প্রশ্ন করবেন বা কোনো কিছু শেয়ার করবেন, করতে পারেন। না ঠিক আছে লেট ভাই, থ্যাংক ইউ, অনেক বিস্তারিত বললেন আমাদের। ওকে, ওয়েলকাম ভাইয়া। তাহলে আমি নেক্সট যাচ্ছি। তো আর সামান্য একটু কথা বলবো অ্যানালাইসিস অ্যাপ্রোচ নিয়ে। অ্যানালাইসিস অ্যাপ্রোচ আসলে মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস অ্যাপ্রোচ, ইলাস্টিসিটি থিওরি অ্যাপ্রোচ, ফাইনাইট এলিমেন্ট অ্যাপ্রোচ, কয়েকটা অ্যাপ্রোচই আছে। তো ফার্স্টের যে দুইটা অ্যাপ্রোচ আপনাদেরকে আমি দেখিয়েছি, মেকানিক্স অফ ম্যাটেরিয়াল অ্যাপ্রোচ আর হচ্ছে ইলাস্টিসিটি থিওরি অ্যাপ্রোচ, এই দুটাই আসলে ইকুয়েশন বেসড অ্যানালিটিক্যাল ফর্মুলেশনস। সে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, আমি একটা মান জানি, অন্য মানটা বের করে নিব, এরকম। আর ফাইনাইট এলিমেন্ট হচ্ছে নিউমেরিক্যাল মেথড। যদি ট্রায়াল এন্ড এররের কথা বলি যে এক্স এর মান 1 হলে তাহলে ওয়াই এর মান কত, এভাবে করে করে ধরে 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 আমরা ফাইনালি একটা জায়গায় বসি। তো কম্পিউটারাইজড যেহেতু আমরা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে ফাইনাইট এলিমেন্ট মেথডটা খুব ভালোভাবে ক্যালকুলেট করা যায় এবং ওইটা সিমুলেশনটা খুব ভালো হয়। কারণ যখন আপনি অ্যানালিটিক্যাল ফর্মুলেশনে কোনো কিছু সলভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যে কয়টা আননোন সে কয়টা ইকুয়েশন থাকতে হবে। আর ফাইনাইট এলিমেন্টে সেখানে কিন্তু আপনি ট্রায়াল এন্ড এররের মতো বা অন্যান্য যে আমরা এক্স এর মান এত হলে তাহলে রেজাল্ট কত আসে, তাহলে আরেকটু চেঞ্জ করি, এভাবে আইটারেট করতে করতে জাস্ট ফাইনালি চলে আসা, এটা কিন্তু এক্ষেত্রে করা যায়। আরেকটা জিনিস হচ্ছে ফাইনাইট এলিমেন্ট, যেহেতু ফাইনাইট কথাটা বলা আছে, একদম ক্ষুদ্র 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 পার্টে ভাগ করে দেন অ্যানালাইসিসটা করা হয়। ধরি একটা সিম্পলি সাপোর্টেড বিম, এক পাশে হিঞ্জ সাপোর্ট আর এক পাশে রোলার সাপোর্ট, এটার যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, জাস্ট এটা একটা কার্ভ আকারে হয়। এটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে একটা আপওয়ার্ড একটা কার্ভ আকারে হচ্ছে। কিন্তু আমি যদি এটা সেকশন মেথডে করি, জাস্ট মাঝখানে আমি যদি একটা সেকশন কাটি, তাহলে দেখবেন এটা একটা রেক্টাঙ্গুলার হয়ে গেছে, একটা ত্রিভুজের মতো। কিন্তু আমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ছোট 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 করে আমি যদি এটাকে ভাগ করে দেন আমি ওটাকে সেকশন মেথডে সলভ করি, তখন দেখা যাবে সেটা কিন্তু ওই একটা কার্ভই রিপ্রেজেন্ট করতেছে। তো ফাইনাইট এলিমেন্ট আসলে এই হেল্পটা করে। আমি এই ছবিটা আপনাদের জন্য উইকিপিডিয়া থেকে নিয়েছি। এটা একটা গাড়ির মডেল। একটা জায়গায় দেখেন আপনি এটাকে ধাক্কা লাগছে, জাস্ট অ্যাক্সিডেন্ট করছে। তো এর ভিতরে আপনি কিছু কন্টুর দেখতে পাচ্ছেন, কিছু অংশ গ্রিন, কিছু অংশ ব্লু। এই কন্টুরটা কিন্তু ফাইনাইট এলিমেন্টের মাধ্যমে দেখাই দিয়েছে কোথায় কতটুকু স্ট্রেস জেনারেট করতেছে। ঠিক আমরা যখন ইটাপস এর মাধ্যমে বিল্ডিং সলভ করব, আমরা দেখতে পাবো যে হ্যাঁ এখানে ডিফ্লেকশন হচ্ছে, ও কন্টুরের মাধ্যমে দেখাচ্ছে যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন সেখানে কালার রেড, যেখানে একটু কম সেখান থেকে একটু রেড অন্য হয়তো বা পিঙ্ক কালার বা ব্লু, এভাবে কিন্তু কন্টুর দিয়ে বুঝিয়ে দেয়। এরকম ফাইনাইট এলিমেন্টে এই সুবিধাটা পাওয়া যায়। এখন আসেন অ্যানালাইসিস টাইপস নিয়ে আমরা কিছুটা কথা বলি। অ্যানালাইসিস টাইপস বিএনবিসি তে এইখানে 5টা অ্যানালাইসিসের কথা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, এছাড়াও অনেক অ্যানালাইসিস আছে। তো এটা আসলে কনসিডার করছে অ্যাপ্লাইড লোড, ম্যাটেরিয়ালস আর হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি কথাটা কেন বলছি, এটা আমরা আপনাদের ওখানে বললাম যে একটা আউটলাইন থেকে, যে কখন ডাইনামিক অ্যানালাইসিস দরকার হবে, কেন দরকার হচ্ছে, সেখানে আমরা অনেক কিছু আলোচনা করব। তো ওইখানে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে জিওমেট্রির উপরে ভিত্তি করে কেন অ্যানালাইসিস চেঞ্জ হচ্ছে, ওইটা এখন আর বলবো না। এখন শুধু আপনাদেরকে অ্যাপ্লাইড লোড এবং ম্যাটেরিয়ালস এর সম্পর্কে একটু ধারণা দেই। তো আপনারা দেখেন এখানে কয়েকটা অ্যানালাইসিসের কথা বলা আছে, 5টা। ফার্স্টে যেটা আছে স্ট্যাটিক লিনিয়ার, মানে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। আমরা কিন্তু এই কোর্সটাতে মূলত এটাই শিখবো, লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। এবং নর্মালি এবং ওভারঅল বা আপনি জেনারেলি যে আমরা যে ইঞ্জিনিয়ার যারা আছি, আমাদের যে প্র্যাকটিসে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন করি, সেটা আসলে ফার্স্ট এলএসএ বা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসটি আমরা করি। এরপরে আমাদের এই ফার্দার অ্যানালাইসিস গুলো দরকার হয়। আমি আপনাদেরকে একটু বলে নেই। অ্যাপ্লাইড লোড, অ্যাপ্লাইড লোডটা হচ্ছে দুই টাইপ, স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক। আপনি এখানে দেখতে পাবেন যে ডাইনামিক লোডটাকে দুই ভাগে ভাগ করে হয়েছে, একটা হচ্ছে রেসপন্স স্পেকট্রাম আর একটা টাইম হিস্ট্রি। রেসপন্স স্পেকট্রাম হচ্ছে বিএনবিসি থেকে প্রোভাইড করা একটা গ্রাফ, এতটুকুই এখন আপনাদের সাথে শেয়ার করি। এইটাই হচ্ছে একটা ডাইনামিক লোডিং রিপ্রেজেন্ট করে, যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি, এটাও একটা ডাইনামিক অ্যানালাইসিস। আর হচ্ছে টাইম হিস্ট্রি অ্যানালাইসিস। টাইম হিস্ট্রি হচ্ছে একদম রিয়েল আর্থকোয়েক।
আপনার কাছে যে কোনো একটা রিয়েল আর্থকুয়েকের ভ্যালু আছে, সেই ভ্যালুটা আপনি লোড হিসেবে ব্যবহার করবেন, তাহলে ওইটা টাইম হিস্ট্রি অ্যানালাইসিস। তো মূলত কোন লোডগুলো হচ্ছে আপনার ডাইনামিক হয়, কোন লোডগুলো স্ট্যাটিক হয়। আপনার গ্র্যাভিটি লোড যেগুলো আছে, লাইভ লোড, ডেড লোড, এটাও সবসময় স্ট্যাটিক। উইন্ড লোড সেটাও স্ট্যাটিক। সো ডাইনামিক হচ্ছে আপনার আর্থকুয়েক লোড, ব্লাস্ট লোড, ইম্প্যাক্ট লোড, আরো এক্সেট্রা কিছু আছে এরকম। তো বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই যেটা পাই সেটা হচ্ছে আর্থকুয়েক লোডটাই হচ্ছে ডাইনামিক লোডিং হিসেবে আমরা পাই। তো এই লোড হচ্ছে দুই টাইপ, আর ম্যাটেরিয়াল হচ্ছে আপনার টু টাইপস, লিনিয়ার আর হচ্ছে নন লিনিয়ার। মূলত যদি বলতে যাই, মেটেল হচ্ছে মূলত নন লিনিয়ার। যদি সিম্পল একটা এক্সাম্পল দেই, স্টিলের স্ট্রেস স্ট্রেংথ ডায়াগ্রাম সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তো কিছু একটা পোর্শন পর্যন্ত আপনি দেখবেন স্টিলের বিহেভিয়ারটা সম্পূর্ণ ইলাস্টিক বিহেভিয়ার, দেন ওটা কিন্তু ইনইলাস্টিক বিহেভিয়ার করে। ইলাস্টিক বিহেভিয়ার পর্যন্ত সে লিনিয়ারলি সে কিন্তু যাচ্ছে, একটা ইউনিট স্ট্রেসের জন্য তার এক ইউনিট স্ট্রেন, এভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে ওটা কিন্তু আর থাকে না, তারপর ইল্ড পয়েন্টে যায়, তারপর একদম ফাইনালি যেতে যেতে কার্ভে ওটা ব্রেক করে। তো ওই পোর্শনটা কিন্তু পুরো নন লিনিয়ার। কনক্রিটের আপনি যদি সেটা দেখেন একইভাবে পাবেন। তো মূলত ম্যাটেরিয়ালটা হচ্ছে নন লিনিয়ার, কিন্তু আমরা যখন ডিজাইন করি আমরা কখনো ম্যাটেরিয়ালকে লিনিয়ার ধরে নেই। যেমন স্টিলের ইল্ড স্ট্রেংথ কত, যদি মার্কেটে যেটা 500 চলতেছে, 72.5 অথবা 400 যেটা বা 420 যেটা, ওটা মনে হচ্ছে 60 কেএসআই। তো 60 কেএসআই কি ইল্ড স্ট্রেংথ পর্যন্ত আমি নিচ্ছি, এরপরও কিন্তু তার আরো কিছু পর্যন্ত তার বিহেভিয়ার থাকে। তো এতটুকুই জানি যে মূলত ম্যাটেরিয়াল হচ্ছে নন লিনিয়ার, কিন্তু আমরা যখন কাজ করি সেক্ষেত্রে আমরা লিনিয়ারটা নিয়ে কাজ করি। তো নন লিনিয়ার যে অ্যানালাইসিস গুলো আছে, এটা মূলত ব্যবহার করা হয় পারফরমেন্সের উপরে। যেমন আমি সুস্থ মানুষ, ডাক্তার দেখাইতে গেলাম, এখন ডাক্তার আমার উপরে যে ট্রিটমেন্ট গুলো দিবে তার আগে আমাকে কিছু টেস্ট করতে দেয়, আপনার শরীরের কি অবস্থা, কোথায় কি সমস্যা হচ্ছে সেটা বুঝে আমাকে ট্রিটমেন্ট করে। ঠিক তেমনি আপনি কোনো একটা এক্সিস্টিং বিল্ডিং অ্যানালাইসিস করতে গেলেন, অ্যাসেসমেন্ট করতে গেলেন, তো সেই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ধরেন আপনাকে ক্লায়েন্ট বলতেছে আমার এটা রেসিডেন্সিয়াল পারপাসে করা, কিন্তু আমার মনে হচ্ছে আমি এটাকে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারবো, তাহলে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দরকার, আমি আসলেই পারবো কিনা। সেক্ষেত্রে আপনি ওটাকে ফুল অ্যাসেস করে দেন ওর শরীরটা আপনি দেখবেন যে আসলে কোথায় কোথায় তার ব্যথা আছে বা কোথায় কি অবস্থা। এই ক্ষেত্রে পারফরমেন্স বেসড ডিজাইনের ক্ষেত্রে নন লিনিয়ার অ্যানালাইসিসটা করা হয়। আমরা এতটুকুই এখানে আলোচনা করি, এর বেশি আর নাই বলি। তো আমরা যেটা বুঝলাম যে কিছু এক্সেপশনাল কেসের ক্ষেত্রে আমাদের এই লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস ব্যতীত অন্য অ্যানালাইসিস গুলো করা লাগে, এবং এটার জন্য মোর ইনফরমেশন, মোর নলেজ দরকার হবে, যেগুলো আমরা আস্তে আস্তে গ্যাদার করবো এবং এগুলো পরবর্তীতে আমরা কাজ করবো। কিন্তু মূলত প্রথমে আমাদের লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসটি আমাদের জানতে হয়। তো এরপরে আসি। জি জি, এই পুশ-ওভার অ্যানালাইসিস এটা কি লিনিয়ার না নন লিনিয়ার? হ্যাঁ, পুশ-ওভার অ্যানালাইসিস হচ্ছে নন লিনিয়ার। ওকে, হ্যাঁ, যখন আপনি ম্যাটেরিয়ালটা নন লিনিয়ার, যখন তারপর এটার উপরে আপনি লোড অ্যাপ্লাই করতেছেন, জাস্ট পুশ এক্স দিয়ে দেখতেছেন যে এক্স এর যখন তাকে ধাক্কা দিচ্ছেন তখন তার ভিতরের বিহেভিয়ারটা কেমন, সে কিরকম আপনাকে রিপ্রেজেন্ট করে, কোথাও হিন্স ফর্মুলেট হচ্ছে, কোথায় ভেঙে যাচ্ছে, কোথায় স্ট্রেস খুব বেশি দেখাচ্ছে। এটা এটা আসলে ফাইনালি আপনি একটা বিল্ডিং ডিজাইন করছেন, আপনি ফুল আউটপুট পেয়ে গেছেন যে এই বিমে এই কয়টা রড, ওই কলামে এই কয়টা রড, সব কিছু আপনার ইটাপস ইনপুট করতে হয়, বিমের এগুলো ইনপুট করতে হয়, কলামের রডগুলো, রিবারগুলো ইনপুট করতে হয় ফাইনাল সাইজ হওয়ার পরে, দেন ওটার পারফরমেন্স চেক করা হয় নন লিনিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে। ওকে, তো আমরা সামনের দিকে এটা কি আমরা জি? সচরাচর করি এই পুশ-ওভারটা? এই পুশ-ওভারটা হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যখন আপনি অ্যাসেসমেন্টের কাজ করবেন তখন এটা ব্যবহার করতে হয়। আর অ্যানালাইসিসটা অনেক কমপ্লেক্স অ্যানালাইসিস, এই জন্য মানে সচরাচর এটা ব্যবহার করা হয় না। আচ্ছা, আর নতুন বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে খুব রেয়ার, যদি ইঞ্জিনিয়ারিং প্যানেল বা অন্যান্য কোনো ডিফিকাল্টিস থাকে সেক্ষেত্রে অনেক সময় পারফরমেন্স বেসড ডিজাইন করা হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা অ্যানালাইসিস সম্পর্কে কিছু শুনলাম, ডিজাইনের সম্পর্কে একটু জানি। ডিজাইনের ক্ষেত্রে কি কি প্রিন্সিপালস গুলো থাকবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকল মানুষের মধ্যে প্রথম যে প্রায়োরিটিটা থাকে সেটা হচ্ছে সেফটি ফার্স্ট। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেফটি, ইকোনমি আর টাইম। তো ডিজাইনের ক্ষেত্রে টাইমটা আসলে কি, তো এটা অনেক বেশি গভীরে না যেয়ে এখান থেকে বুঝে নেই যে ইকোনমি যেখানে আছে সেখানে টাইম ডিপেন্ডেন্ট।
টাইম বেশি হলে ইকোনমি চেঞ্জ হবে, খরচ বাড়ে, আবার টাইম কম হলে সে দেখা খরচটা কমে আসে। তো এখন ইকোনমিটা কিভাবে আপনার সাথে ডিপেন্ড করবে সেফটি এবং ইকোনমির সাথে, দেখেন আপনাকে ডিজাইন করতে দেওয়া হলো, আপনি এমন ভাবে ডিজাইন করলেন যেখানে কলাম 12 দেওয়া চলে, সেখানে আপনি দিয়ে রাখছেন 15, আপনি অনেক সেফটি এনশিওর করলেন, কিন্তু ইকোনমি কিন্তু এখানে হার মেনে গেল, ইকোনমি কিন্তু আপনি এনশিওর করলেন না। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা কিন্তু অপটিমাম ডিজাইনটাই করব, সেক্ষেত্রে আন্ডার ডিজাইনও করতে পারবো না, ওভার ডিজাইনও করবো না, সেক্ষেত্রে সেফটি এবং ইকোনমিটা আমার ব্যালেন্স করতে হবে। অ্যাজ এ ডিজাইনার আমরা সেফটি এবং ইকোনমি ব্যালেন্স করি আমরা কাজ করব। কারণ এখন তো আমরা সচরাচর সব জায়গায় দেখি যে রাজমিস্ত্রি বিল্ডিং ডিজাইন করে দেয়, উনি কিভাবে ডিজাইন করে, উনি ভাবতেছে একটু বাড়াই বাড়াই সব দিয়ে দিই তাহলেই তো হয়ে গেল, কিন্তু ইঞ্জিনিয়ার সেটা করবে না। আবার একটা ডিফিকাল্ট কোন একটা প্রজেক্ট আসলো, সেক্ষেত্রে কিন্তু ওই মুখস্থ বা থাম্ব রুলেও কোনো কাজ হয় না। এই জন্যই সেফটি ইকোনমি অপটিমাইজেশন করেই কাজটা করতে হয়, সাথে টাইম একটা ডিপেন্ডেন্ট একটা ফ্যাক্টর। আপনি টাইম বেশি নিলেন, সেটা যেমন আপনার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করবে, পাশাপাশি যদি কনস্ট্রাকশনে যায় সেক্ষেত্রে যত টাইম লাগতেছে দেখা যাবে লেবার কস্ট তত বেড়ে গেল। এই কারণে এইটা আসলে একটা অপটিমাইজেশন একটা সাইকেলে থাকে, সেফটি ইকোনমি এবং টাইম, এতটুকুই। ডিজাইন মেথড নিয়ে একটু কথা বলি, যেহেতু আরসিসি বিল্ডিং ডিজাইন, সেক্ষেত্রে আমরা দুইটা মেথড সম্পর্কে অবগত আছি। WSD ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, যেটা ওই যে আপনাদেরকে বললাম লিনিয়ার পোর্শনটুকু নিয়ে কাজ করে, উইদিন ইলাস্টিক লিমিট, এইটুকু নিয়ে কাজ করতো, এবং এখানে লার্জ মার্জিন অফ সেফটি ফ্যাক্টর অ্যাজিউম করা হয়। যেহেতু আমার একটা ম্যাটেরিয়াল বিহেভিয়ার এরকম যে আপনি একটা রাবারকে টানছেন, তো রাবারটা যতক্ষণ না পর্যন্ত ছিঁড়ে গেল অতক্ষণ পর্যন্ত কিন্তু ওর স্ট্রেসটা থাকবে। তো কিছু দূর যাওয়ার পরে দেখা গেল তো একটু ডিফর্ম হয়ে গেছে, রাবারটা আগে ছিল 2 ইঞ্চি, ওটা একটু বড় হয়ে গেল, তখন হয়ে গেল 2.5 ইঞ্চি, কিন্তু আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারছেন। তো WSD তে কি হচ্ছে, যতটুকু পর্যন্ত সে 2 ইঞ্চি থাকতেছে অতটুকু পর্যন্ত তার স্ট্রেংথ নিচ্ছে, লার্জ মার্জিন অফ সেফটি ফ্যাক্টর দেখা যায়, সেক্ষেত্রে ওভার ডিজাইন হয়। আর ইউএসডি যেটা, সেটা হচ্ছে ইনইলাস্টিক বিহেভিয়ারও নিচ্ছে, যেমন আমরা স্টিলের ইল্ড স্ট্রেংথ নিচ্ছি, কনক্রিটের কতটুকু নিয়ে কাজ করতেছি আপনারা দেখতে পাবেন এটা। আর WSD তে যখন আমরা কাজ করতাম তখন ডেড লোড থাকতো কি, ডেড প্লাস লাইফ, কোনো ফ্যাক্টর লোড কিন্তু থাকতো না, একদম ডেড প্লাস লাইফ, যেটা সার্ভিস লোড সেটাই হচ্ছে আমার ইনডিউস লোড, আর মেটাল স্ট্রেংথ হচ্ছে আপনার ইলাস্টিক পর্যন্ত। কিন্তু যখন ইউএসডি নিয়ে আমরা কাজ করতেছি তখন হচ্ছে লোডটা কিন্তু ফ্যাক্টর লোড, আমার যেটা লোড একুরেট লোড সেটা থেকে আমরা কিছুটা পরিমাণ ফ্যাক্টর করে বাড়িয়ে নিচ্ছি। কেন নিচ্ছি সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো এই স্লাইডের পরে। আর তারপর তার আলটিমেট স্ট্রেস নিয়ে আমরা ডিজাইন করতেছি। এখন আপনাদের কাছে আমার একটা মানে প্রশ্ন বলতে পারেন, অথবা বলতে পারেন যে আমরা আলোচনা করব, এরকম বিষয় ডিসকাস করব। আলটিমেট স্ট্রেংথটা কি আর হচ্ছে সার্ভিসেবিলিটি কি, কেউ একটু বলবেন আলটিমেট স্ট্রেংথটা কি? ডিসকাস, কিন্তু আমি কিন্তু কাউকে প্রশ্ন করতেছি না, জাস্ট আমরা ডিসকাস করি একটু আলটিমেট স্ট্রেংথটা কি। আমার মনে হয় যে স্ট্রেংথে যে কোনো একটা মেম্বার টিকে থাকতে পারবে সর্বশেষ, এরপরে হয়তো সে ফেল করবে, এই ধরনের একটা লেভেলের স্ট্রেংথ হতে পারে। এক্স্যাক্টলি এটাই, মানে আসলে ম্যাটেরিয়ালটা ম্যাক্সিমাম কতটুকু সে স্ট্রেস নিতে পারে, ওর স্ট্রেংথ কতটুকু, ওইটার পরেই সে ফেল করবে, এটাই হচ্ছে তো আলটিমেট স্ট্রেংথ। আর এটা কিন্তু ভেরি করে, ম্যাটেরিয়াল অনুসারে ভেরি করে বা কোনো ইসের ক্ষেত্রে ভেরি করে। আর একটা জিনিস হচ্ছে সার্ভিসেবিলিটি কি, আপনারা কেউ যদি একটু শেয়ার করতেন সার্ভিসেবিলিটি কি? সার্ভিসিবিলিটি বলতে আমরা বুঝি একটা স্ট্রাকচার আসলে কতদিনের জন্য ডিজাইন করা হচ্ছে, বাট এটা কতদিন টিকে থাকবে, প্রাকৃতিক পরিবেশ বা বিভিন্ন আবহাওয়া প্রতিকূলের সাথে সে কতদিন টিকে থাকবে, ওইটাই তার সার্ভিসিবিলিটি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা এরকমই অনেকটা, আমি একটু আপনাদের সাথে অন্যভাবে বলছি, আপনাদের সাথে ম্যাচ করবে। একটা ছোট একটা গল্প দিয়ে কথাটা শুরু করি। আমি কাউকে বললাম যে আমি একটা পতাকা বাঁধবো, সেক্ষেত্রে আমাকে একটা বাঁশ দরকার। এখন কেউ আমার জন্য একটা মোটা একটা বাঁশ নিয়ে আসলো, ধরে নিয়ে এটা হচ্ছে সে WSD মেথড, একটা মোটা বাঁশ নিয়ে আসলো, আমি তাতে পতাকা বাঁধলাম, তো পতাকাটা দুলছে, বাঁশটাও ঠিক আছে, আমিও স্যাটিসফাইড। এখন কেউ একজন চিন্তা করলো যে এত মোটা বাঁশের দরকার নাই, এর থেকে একটু চিকন একটা বাঁশ আমি নিয়ে আসবো,
সে আর একটু চিকন একটা বাঁশ নিয়ে আসলো, তাতে আমি পতাকা বাঁধলাম। এখন দেখা গেল বাতাসে পতাকাও দুলছে, বাঁশও কিছুটা দুলছে, কিন্তু বাঁশ ভেঙে পড়েনি। এটা কিন্তু ইউএসডি। আলটিমেট স্ট্রেংথ আমি নিলাম, কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আমার মূল অবজেক্টিভ ছিল আমি পতাকাটা দুলাবো, বাতাসে পতাকাটা উড়বে, কিন্তু হয়ে গেল কি, সে কিন্তু বাতাসে বাসটাও দুলতেছে। তাহলে প্রথম যে বাস যেটা ছিল, এটার থেকে পরের যে বাসটা সেটা কিন্তু সার্ভিসেবল না। ঠিক আমি একটা বিম ডিজাইন করলাম, বিমটা টিকে আছে, কিন্তু দেখা গেল বিমের নিচে যখন আমি দাঁড়ালাম তখন দেখলাম যে বিমের নিচে অনেকগুলো ক্র্যাক চলে আসছে। সে কিছুটা ডিফ্লেক্ট হয়ে গেছে, ভেঙে পড়েনি, কিছুটা ডিফ্লেক্ট হয়ে গেছে, পাশাপাশি কিছু ক্র্যাক চলে আসে। তাহলে এটা কিন্তু আমি সার্ভিসে নিতে পারছি না। আমি যদি আরো আপনাদেরকে ক্লিয়ার করে বলি, ধরেন আমি একটা 20 তলা বিল্ডিং ডিজাইন করলাম। এখন বিল্ডিংটা সবকিছু ঠিক আছে, স্ট্রেংথ সবকিছু ঠিক আছে, কিন্তু একদম টপ ফ্লোরে যে থাকতেছে, যখন বাতাস আসতেছে অথবা যখন আর্থকোয়েক লোডটা আসতেছে তখন ওটা দুলতেছে, এবং দুলতে গিয়ে দেখা গেল যে 1 ফুট পরিমাণ দুলে যায়, টাইম পিরিয়ড হয়ে যায় 1 ফিট, 1 ফিট পরিমাণ দুলে আবার সে স্বাভাবিক চলে আসতো। ওইখানে কিন্তু কেউ থাকবে না, এই বিল্ডিংটা কিন্তু তখন সার্ভিসে যাবে না। তখন আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আমি ডিফ্লেকশনটাকে টলারেট করব। এরপরে আমি বিল্ডিংটাকে স্ট্রেংথ বাড়ায় দিয়া, আমি ক্যাপাসিটি বাড়ায়, মেম্বারের ক্যাপাসিটি বাড়ায়, তাকে ওর বেশি আমি দুলতে আর দিব না, আর ডিফ্লেকশনে নিব না। এটাই হচ্ছে আসলে সার্ভিসেবিলিটি। আপনি যেটা বললেন, হ্যাঁ এটাও ঠিক, যে একটা বিল্ডিং এত বছর ব্যবহার করব তাহলে তার সার্ভিসেবিলিটি কিরকম হবে। ঠিক আমি একদম ছোট্ট একটা বিষয় নিয়ে যখন আপনার শেয়ার করলাম, তো যখন আমরা ডিজাইন করব আমাকে যেমন তার আলটিমেট স্ট্রেংথ নিতে হবে, আমি ডাব্লিউএসডি নিব না যে না একদম শুধুমাত্র ইলাস্টিক বিহেভিয়ার, তাও নিব না, আমি নিব আলটিমেট স্ট্রেংথ। পাশাপাশি আমি দেখব সার্ভিস লোডের জন্য, মানে সার্ভিস লোডটা কি, হ্যাঁ লোড তো ফ্যাক্টর লোড আছে না, সার্ভিস লোডের জন্য সে আসলে ডিফ্লেকশন বা রোটেশন গুলো টিকে থাকতেছে কিনা, এটা আমার দেখতে হবে। তাহলে আমার জিনিসটা এরকম দাঁড়ায় যে আলটিমেট লিমিট স্টেট যেটা, এই ক্ষেত্রে কনসিডার করব আমি স্ট্রেংথ, ওভারটার্নিং, ফ্যাটিক বা স্লাইডিং, এগুলো আমার কনসিডার করতে হবে। আর হচ্ছে সার্ভিসেবিলিটি লিমিট, যে আমি ক্র্যাক গুলো দেখবো, ডিফ্লেকশন গুলো দেখবো, বিল্ডিং এ যদি ভাইব্রেশন থাকে ভাইব্রেশনটা আসলে কন্ট্রোল হচ্ছে কিনা, এটা আমাকে দেখতে হবে। তার মানে আমাকে দুটাই এনশিওর করতে হবে, এবং এটাই হচ্ছে লিমিট স্টেট মেথড। আমরা এখন বর্তমানে যে ডিজাইন গুলো করি সফটওয়্যারের মাধ্যমে করি, বা কোড বেসড ডিজাইন, যেটা কোড বেসড ডিজাইন মূলত লিমিট স্টেট মেথড আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতেছি ইউএসডি। কিন্তু যখন ডিজাইন হয়ে গেল তখন আমি সার্ভিস লোডের জন্য তার সার্ভিসেবিলিটি চেক করতে। সার্ভিস লোড হচ্ছে ডেড লোড, লাইভ লোড, নো ফ্যাক্টর লোড। একদম সার্ভিস লোডের জন্য মানে ডিজাইন করতেছি ফ্যাক্টর লোড দিয়ে, লোড বাড়ায় টাড়ায় আমি ডিজাইন করতেছি, ডিজাইন হয়ে গেছে, এখন দেখতেছি যে আসলে যে এক্সাক্ট যে লোডটা আসে সেই লোডটার জন্য সে আসলে কতটুকু ডিফ্লেক্ট করতেছে, সেটা মিলে আমরা আসলে ফাইনালি আমাদের ডিজাইনটা। এই কারণে আমি আপনাদেরকে ওই যখন ফ্লো ডায়াগ্রামটা দেখিয়েছি যে আমরা ফার্স্টে লোড দিব, তারপর আমরা ইন্টারনাল ফিলিংস গুলো নিব, সেখান থেকে ডিফ্লেকশন রোটেশন গুলো আমাকে দেখতে হবে। এটা চেক করে এসে তারপর আমি ফাইনালি আউটপুট ইনপুট ব্যালেন্স হয়ে যাবে, তখন আমার ডিজাইনের আউটপুট আমি নিতে পারবো, ফাইনাল আউটপুট। তো স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর এবং লোড ফ্যাক্টর অলরেডি কিছুটা কথা বলেছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। একটা আমি আপনাদের শর্ট প্রশ্ন ছিল জাহিদ ভাই। হ্যাঁ 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 বলেন। ইউএসডি এবং ডাব্লিউএসডি আসলে বাংলাদেশের জন্য আমরা কি ইউএসডি অ্যাভেলেবল ইউজ করতে পারি কিনা, আরবান এরিয়া এবং ভিলেজ এরিয়া? আচ্ছা, এখন আমি আমার স্যারের মতো করে বলি। স্যারে বলে যে বাংলাদেশে ডাব্লিউএসডি ব্যবহার করা উচিত, কারণ হচ্ছে আপনি একটা ডিজাইন করে দিবেন, কন্ট্রাক্টর সেটাকে কিছুটা কমাবে, তারপর আবার লেবারও কিছুটা কমায়। মানে আমাদেরকে ফুল এক্সিকিউশন ভালো না হওয়ার কারণে মানে থাকা উচিত বেশি সেফটি মার্জিনে, কিন্তু আমাদের মেইন প্র্যাকটিসে আমরা ইউএসডি দিয়ে কাজ করি, ইউএসডি ডিজাইনই আমরা ব্যবহার করি, আমরা ডাব্লিউএসডি এখন আর করি না। মানে আমাদের এক্সিকিউশন ভালো না থাকার কারণে উচিত, মানে উচিত না, এটা জাস্ট একটা হাস্যকর আপনাদের সাথে শেয়ার করলাম স্যারের মতো করে, যে ওই ডাব্লিউএসডি করা উচিত। সব মেম্বার গুলো ওভার ডিজাইন থাকবে, তো তুমি কত কমাবা, কতটুকু চুরি করবা, তারপরও বিল্ডিং টিকে থাকবে, এরকম বিষয়টা। ওকে, তো আমরা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর এবং লোড ফ্যাক্টরের জন্য একটা ছবি এনেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা ফেসবুক থেকে কালেক্ট করা, কোথার আমি ঠিক বলতে পারি না। তো এটা কি কারণে আপনাদের অলরেডি আমি বললাম যে আমরা এখন ডিজাইন করি ডাব্লিউএসডি না ইউএসডি দিয়ে। ইউএসডি তে আমাদের লোড থাকে ফ্যাক্টর লোড, কিন্তু যখন আমি চেক করি তখন থাকে হচ্ছে সার্ভিস লোড। সার্ভিস লোড হচ্ছে ডেড প্লাস লাইফ। এখন এরকম ভাবে যদি আমি এক্সাম্পলটা আপনাদেরকে দেই, যে আমি আমার একটা নিজের বিল্ডিং আমি করলাম, কনস্ট্রাকশন হয়ে গেল, এখন আমি সবাইকে, আমাদের এদেশে কিন্তু একটা ভালো ইয়ে আছে যে মিলাদ পরে বিল্ডিং উদ্বোধন করা হয়, তো মিলাদে দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে আমার রুমে টুমে সবাইকে বসাইলাম।
তো দেখা গেল যেখানে আমার রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, আমার রুমে আমি বেডরুম থাকবে, সেখানে হয়তো বা 2-3 জন মানুষই থাকলো। কিন্তু যেদিন আমি দাওয়াত দিয়ে সমস্ত লোক আনলাম, ওই দিন আমার দেখা গেল যে লোক চলে আসছে একটা রুমের ভিতরে 20 জন লোক। তাহলে বিল্ডিং তো ওই দিনই ভেঙে যাবে বা ওই দিনই ক্র্যাক হয়ে যাবে, তাই না? তো এই কারণে যে একটা স্ট্রাকচারে ম্যাক্সিমাম কতটুকু লোড আসতে পারে, বিভিন্ন এরকম অনেকগুলো স্ট্রাকচার নিয়ে তারা স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস করে একটা ফ্যাক্টর নিয়ে এসেছে যে এই ফ্যাক্টরটা ব্যবহার করলে বিল্ডিংটা সেফ থাকবে। এটা হচ্ছে লোড ফ্যাক্টর। আর ইউএসডি ডিজাইনে দেখবেন যে আপনার কিছু স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টরও আছে, আমরা এক্সাম্পল হিসেবে পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো নেলসনের বইয়ের আপনাদের একটা আমি জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা সম্ভবত সেকশন 1.4 এ আছে, এটা ফিগার মনে নাই ঠিক নেলসনের বইতে। তো ওখানে ফার্স্টে যেটা আপনি গ্রাফ দেখতে পাচ্ছেন, লোডটা যে কতটুকু লোড নিচ্ছি আমরা। লোড আসলে আসতে পারে Q1 বা Q2, এর মধ্যে লোডটা ভেরি করার কথা, ম্যাক্সিমাম মিনিমাম। কিন্তু আমি স্ট্যাটিক্যাল যে কারো একজনের স্পিকার অন আছে, একটু কাইন্ডলি অফ করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্টে দেখেন কিউ বার মানে এভারেজ লোড যেটা, কিন্তু আমার স্ট্রাকচারে ইনডিউস লোড আমি স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস করে দেখলাম যে মিনিমাম Q1 অথবা ম্যাক্সিমাম Q2। তাহলে এভারেজে হচ্ছে কিউ। যদি আমি এভারেজ কিউ নিয়ে আমি কাজ করি, কিউ বার, তাহলে দেখা গেল যদি ম্যাক্সিমাম লোড চলে আসে তাহলে কিন্তু ফেল করবে। আবার মিনিমাম আসলে তাও কিন্তু হচ্ছে না, তাহলে এভারেজ আমি নিতে পারছি না, আমাকে নিতে হবে কিউডি। তখন আমি এটাকে কিউডি পরিমাণ আমি লোড নিচ্ছি। এটা খুব ভালোভাবে ডিসক্রাইব করা আছে নেলসনের বইতে, আমি খুব সামান্য একটু নিয়ে আপনাদের সাথে বলছি। আর স্ট্রেংথের ক্ষেত্রেও দেখবেন যে নমিনাল স্ট্রেংথ হচ্ছে এসএন, কিন্তু আমাকে যখন ডিজাইন করতে হয় তখন সেটা থেকে কমায় নিচ্ছি, আমি এসডি নিয়ে আমি কাজ করতেছি স্ট্রেংথ। তাহলে দুইটা গ্রাফকে যদি আমি একসাথে মার্জ করি, এটা ম্যাথমেটিক্সে যারা খুব ভালো কাজ করেছেন এরা এইটা খুব ভালোভাবে বুঝবেন। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমরা কিছু প্রবাবিলিটিস পাই। যেমন প্রবাবিলিটিসটা কিরকম, লোড ফ্যাক্টরের ক্ষেত্রে 1000টা সিমটমস এর মধ্যে একটা সিমটমস মনে করেন ওভারলোড হয়ে যেতে পারে। আপনি আপনার লাইফে এমন হতে পারে যে আপনি যে 1000 বিল্ডিং ডিজাইন তার মধ্যে একটাও পড়ে না, অথবা আপনি যেটা ফার্স্ট করছেন সেটাই হয়ে গেছে। তখন দেখা যাবে কি যে ওই একটার ভিতরে আপনি যে লোডটা ধরেছেন তার থেকে লোড স্ট্রাকচারে বেশি চলে এসেছে। এই সেফটিটা পাওয়া যায়, প্রবাবিলিটিস এভাবে পাই। আর স্ট্রেংথের ক্ষেত্রে দেখা যাবে 100টা মেম্বার আপনি ডিজাইন করেছেন, এর মধ্যে একটা মেম্বার আপনার আন্ডার ডিজাইন হয়েছে। আর টোটালি এই দুইটা জিনিস, লোড ফ্যাক্টর এবং হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ব্যবহার করে আমি স্ট্রাকচার ফেইলিওরকে আমি কমাই আনতে পারতেছি। কিরকম, 1 লাখে একটা স্ট্রাকচার ফেল করতে পারে। ফেল করতে পারে মানে যে ভেঙে পড়বে তা না, মানে আমি যেটা ভাবলাম সেটা না হতে পারে। এই কারণে আসলে লোড ফ্যাক্টর আর হচ্ছে আপনার স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টরটা ব্যবহার করা হয়। এখন কেন ব্যবহার করতেছি, যদি আমরা বলতে যাই যে আমরা যখন কাজ করি আমাদের সুপারভিশন খুব পুয়ার, বাংলাদেশ সুপারভিশন খুব পুয়ার, এবং নট অনলি বাংলাদেশ, অন্যান্য কান্ট্রিতেও পুয়ার। আর পাশাপাশি দেখবেন যে স্ট্রেংথ গুলোও কিন্তু ভেরিয়েবল। আপনি কনক্রিটিং করলেন, কোনো একটা পোর্শনে কনক্রিটিং ভালো হলো না, কিন্তু আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন না। তো এই আনসার্টেনিটিস গুলো থাকে বিধে আমাদের লোড ফ্যাক্টর গুলো ব্যবহার, যেটা ইউএসডি এই সুবিধাটা আমাদেরকে করে দিয়েছে। আমি আলটিমেট ডিজাইনও করতে পারতেছি, আবার সার্ভিসেবিলিটি এনশিওরের জন্য সার্ভিস লোড দিয়েও আমি সেটা করে নিচ্ছি। এইগুলোই আসলে। তো ওখানে লাস্টে একটা কথা আছে, সেফটি মার্জিন ইকুয়াল হচ্ছে এম ইকুয়াল এস মাইনাস কিউ। তো এস হচ্ছে স্ট্রেংথ আর কিউ হচ্ছে লোড। তার মানে যদি আমি এভাবে হিসাব করি, স্ট্রেংথ 1, কিউ মানে লোড 1, তাহলে 1 - 1 0, তার মানে সেফটি মার্জিন ওকে, ঠিক আছে। কিন্তু বাই চান্স স্ট্রেংথ হয়ে গেল 1 কিন্তু লোড হয়ে গেল 2, তার মানে যখনই এম এর মান 0-র থেকে বড় হয়ে যাচ্ছে তখনই ফেইলিওর অকার্স। আর যতক্ষণ এটা কম থাকতেছে তখন হচ্ছে কখনো ফেইলিওরটা অকার হবে না। যে কারণে আমরা স্ট্রেংথটাকে কমাই, লোডটাকে ফ্যাক্টর করে বাড়াই নি। এই যদি এক্সাম্পল হিসেবে দেখতে চাই, দেখেন স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর হচ্ছে যেমন পাই ফ্যাক্টর, এটা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। এই আমরা কলামের একটা ইকুয়েশন আমি রেখেছি এখানে, টেনশনের জন্য 0.9, কম্প্রেসরের জন্য 0.9। এখানে একটু ভুল আছে, আমি কোনো একটা জায়গায় হবে 0.75 হবে, আমি এটা কারেকশন করব, আমার খেয়াল নেই, এটা পরে আমি আপনাদের কারেক্ট করে দিব। আর হচ্ছে অ্যাপ্লাইড লোড ফ্যাক্টর হচ্ছে সাই ফ্যাক্টর। দেখেন সাই ফ্যাক্টর হচ্ছে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, অথবা কখনো 0.9 ডেড লোড, 1.6 উইন্ড লোড। এই যে 1.2, 1.6, 0.9 এগুলো হচ্ছে আসলে মূলত লোড ফ্যাক্টর। এগুলো দিয়ে আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের যে আনসার্টেনিটিস গুলো থাকে সেগুলো আমরা সলভ করতে পারি। এবং পাশাপাশি যখন সার্ভিস লোডের জন্য আমরা সার্ভিসেবিলিটি চেক করতেছি, তখন ওই
বিল্ডিং এর ডিফ্লেকশন রোটেশন গুলো আমরা সলভ করে নিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ফান্ডামেন্টাল কিছু কথা। আর ডিফারেন্ট স্টেপস ইন ওয়ার্ক এটা নিয়ে আজকে আর কথা বলবো না, অলরেডি অনেক কথা বলছি যে কাজটা কি কিভাবে আমরা ভাগ করে আমরা কাজ করব, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলে আমরা পরবর্তী কাজগুলো শুরু করব। তো আজকে আর এখান থেকে আর বেশি কথা না বলি, আপনাদের যদি যতটুকু কথা বললাম এর ভিতরে কোনো কোশ্চেন্স থেকে থাকে অথবা আমার সাথে কোনো জিনিস আপনারা শেয়ার করবেন, আমারও হতে পারে ভুল আছে, তো আমরা ডিসকাস করতে পারি। এরপরে আমরা ইমপ্যাক্ট একাডেমির যারা কর্মকর্তা আছে ওনাদের সাথে কথা বলবো, ওনারা ফার্দার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে। আচ্ছা জাহিদ ভাই, জি ভাইয়া। আমরা এটা 2018 থাকলে কি হবে? হ্যাঁ 18 থাকলে হবে, তবে আমার কাছে ক্র্যাক ফাইল আছে হচ্ছে এটা 16.2.1, আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব। না, আমি আমার 18 ইনস্টল করা আছে, চলবে কিনা? এখন হবে কি আমি বলি, দেখা গেল যেহেতু আপডেট ভার্সন, আমরা যে মডেলটা করব সেটা আপনার ওটাতে আপনি রান করতে পারবেন, কিন্তু আপনার ওইটা যদি কোনোটা করা হয় সেটা আমি আর কিন্তু আমার এই মানে কি বলে লোয়ার ভার্সনে আমি কিন্তু ওটাকে রান করতে পারবো না। এমনি কোনো সমস্যা নেই। সেভ এস করার অপশন সেই বাস তাহলে কি করতে হবে আমি বলি, আপনি যদি 18তে কোনোটা করেন সেটা আমি 16 তার নিচের যেগুলো আছে যেগুলো তো করলে সেটা আমি 18তে ওপেন করতে পারবো। আমরা 16.2.1 কেন ব্যবহার করতেছি, এটাতে আসলে মানে যত আপডেট যাবেন তো ওর ফিচারগুলো অনেক সুন্দর, মানে আপনাকে অনেক কাজ করতে হবে না, ও অটোমেটিক করে দিবে। সেক্ষেত্রে লোয়ার ভার্সন থেকে শিখলে সুবিধা হয় কি, আপনার ওই জিনিসগুলো আপনি নিজে নিজে ম্যানুয়ালি আপনি ডেভেলপ হয়ে যান। এই কারণে আমরা একটু এই লোয়ার ভার্সনটাই রেখেছি। আর এমনি প্র্যাকটিক্যালি আপনার আপগ্রেড ভার্সনে আমি কাজ করেছি, আমার খুব বেশি প্রবলেম তৈরি হয় নাই, বরং আমি কমফোর্ট ফিল করছি, যেহেতু আগে লোয়ার ভার্সনে কাজ করেছি তাই। আমি ফার্স্টে কাজ করেছি আপনার 9.7-এ, তারপরে 9.7 কমপ্লিট করে 16.2.0 এর মাঝখানে আমার 15 না জানি কোনটাতে আমি কাজ করেছিলাম আমার ঠিক মনে নাই। এবার 17-এ কাজ করেছি, 18তে খুব কম কাজ করেছি, কিন্তু কোনো প্রবলেম হয় না। এখন 16 দিতে গেলে তাহলে 18 বেনিশ করে দিতে হবে না? না না, বেনিশ করতে হবে না, আপনি একই পিসিতে দুইটাই চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমার 16 জিবি র্যাম আছে তো, তাহলে অসুবিধা নাই না? হ্যাঁ কোনো অসুবিধা নাই, আমার পিসিতে অলরেডি আমি 9.7 চালাচ্ছি, আবার 16.2.1 চালাচ্ছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। মানে আজকের ক্লাস ইয়েটা রিসোর্সটা দিয়ে দিলে মনে হয় ভালো হতো আর কি। হ্যাঁ ভাইয়া, আমি এখানে আপনাদের দেখবেন যে কোর্স আউটলাইনটা আমি কিন্তু স্লাইডে আনতে পারিনি, তো আমি এটা রেডি করে আপনাদেরকে আমি এটা আপনাদের একটা ড্রাইভ শেয়ার করবে ইমপ্যাক্ট একাডেমি আপনাদের সাথে, আমি ড্রাইভ এটা দিয়ে দিব, আপনি হ্যাঁ নেক্সট হ্যাঁ, ক্লাস আর যাবেন। মানে প্রথম ক্লাসটাও দিয়ে দিলে ভালো হতো আর কি, মানে দেখা হ্যাঁ যাচ্ছে। আপনারা ভিডিওটা পাবেন না, কিন্তু এই যে স্লাইড আমি যতটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সমস্ত স্লাইড পাবেন। জি জি জি। ও মানে ভিডিওটা পাওয়া যাবে না না? না না না, ভিডিওটা আজকের ক্লাসে কোনো ভিডিও করিনি। ও আচ্ছা আচ্ছা, ওকে ভাই। ওকে, আচ্ছা আপনাদের আর কোনো মানে ডিসকাশন এটা নিয়ে? আমাদের এখানে মোট 8 জন আছেন। আমি 2-3 জনেরই কথাই বারবার শুনতেছি, অন্যরা কি মানে আমার কথাগুলো পছন্দ করতেছেন না, বা নাকি আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারতেছি না বিধায় আপনারা কেউ কিছু বলছেন না? না ভাইয়া, আসলে আপনার কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল তো সবাই মনোযোগ দিয়ে শুনছে, আসলে এই কারণে হয়তো বা বলে নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো এখন আপনাদের আর কোনো ডিসকাশন আছে? আচ্ছা জাহিদ ভাই, জি ভাইয়া। সয়েল টেস্টের ব্যাপারটা নিয়ে কি কোনো প্রকার টপিকস থাকবে? সয়েল টেস্ট নিয়ে না ভাইয়া, কোনো কিছু থাকছে না, শুধুমাত্র যখন ফাউন্ডেশন অ্যানালাইসিসটা করব সেক্ষেত্রে আসলে কি শুধু আপনার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যেটা থাকতেছে সেটা নিয়ে কিভাবে কাজ করা যায় এতটুকুই শুধু দেখাবো, সয়েল টেস্ট নিয়ে কোনো ডিসকাশন থাকবে না আসলে। স্পেশাল কোনো ডিসকাশন থাকবে না? না না ভাইয়া, থাকবে না। ওকে ভাইয়া। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। লোড ক্যালকুলেশনের কি কোনো এক্সেল ফাইল দেওয়া হবে? লোড ক্যালকুলেশন বলতে আপনি মানে কোনটা বোঝাচ্ছেন? আমি আসলে লোড। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু ইট্যাপস এর এখানে ডিজাইন করব ইট্যাপসে, সেক্ষেত্রে এক্সেল এর কোনো দরকার হবে না। কিভাবে বিএনবিসি থেকে আমরা প্যারামিটার গুলো নিয়ে ইট্যাপসে ইনপুট করব সেটাই আমরা দেখাবো। যদি ম্যানুয়াল ক্যালকুলেশনের কিছু জিনিস থাকতো যে হ্যাঁ উইন্ড লোড হ্যান্ড ক্যালকুলেশন করা লাগছে,
তাহলে সেটা আমরা প্রোভাইড করব, অথবা যদি ওরকম ছোটখাটো কিছু দরকার হয় সেটা প্রোভাইড করব, কিন্তু ওইরকম বড় আর পরিসরে কোনো আছে। এক্সেল প্রোভাইড হচ্ছে না। হ্যাঁ বলেন। এই জাহিদ ভাই, জি। এই আমাদের যে মডেলটা আমরা করব প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের জন্য, হ্যাঁ, এটা হ্যাঁ, কি প্লেসমেন্ট সহ দিবেন? না অত কমপ্লিকেটেড করব না। একটা বেসমেন্ট সহ দিলে ওটাও কভার হয়ে যেত আর কি, বেসিং সিস্টেমটা আসলে। না আসলে আমি বলি, ব্রেসিং সিস্টেমের অনেক কাজ, অনেক কাজ। আপনারা কোনো রকম একটা মডেল করে দেখাই দিলাম, ওটা হয়ে গেল, দেখা যাবে যে আপনাদের যে কনফিডেন্সটা গ্রো আপ হবে, মনে হবে যে অনেক কিছু শিখে গেছি, যেটা আমারও হয়েছে আমার ফার্স্ট লাইফের দিকে। কিন্তু আসলে যখন প্র্যাকটিক্যালি কাজ করতে গেলাম দেখি এটা কিছুই না। তো ওর থেকে যেটুকু দেওয়া যায় আপনাদেরকে ইফিসিয়েন্টলি এবং ভালোভাবে, সেটু ততটুকুই আমরা দিব। মানে ফাউন্ডেশনে আপনি ম্যাথ পর্যন্ত আমাদের কভার করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ম্যাট দেখাবো। আচ্ছা, ওকে। আচ্ছা জাহিদ ভাই, জি। যেহেতু ফাউন্ডেশনের একটা মানে কোশ্চেন চলে আসছে, সেহেতু কি আমরা কি পাইল জাতীয় কোনো ফাউন্ডেশন আসবে? হাই রাইজ বিল্ডিং আপনি কি পাইল দিয়ে দেখাবেন? আচ্ছা, এখন এই বিষয়টা কি জানেন, বিষয়টা হচ্ছে এই কোর্সটা হচ্ছে অনেক ছোট একটা কোর্স। এই এত ছোট কোর্সে এত বিশদ পরিসরে দেখানো আহ, যেমনটা ইমপ্যাক্ট একাডেমিও পারবে না, আর আমাদেরও আসলে মানে প্রবলেম হয়ে যাবে, কারণ আপনারা যেহেতু সবাই প্রফেশনাল প্র্যাকটিসে আছেন, সব ক্ষেত্রেই কিন্তু ইনপুট অ্যান্ড আউটপুট একটা ফ্যাক্টর, বুঝছেন? তো না, এত এত ছোট কোর্সে এত কিছু আসলে আমরা সিলেবাসে আনতে পারবো না। না যেহেতু একটা হাই রাইজ বিল্ডিং এর কথা চলে আসছে, সেহেতু হ্যাঁ। মানে পাইল বা এরকম জাতীয় কোনো ফাউন্ডেশন আসবে না। সো তাহলে কিভাবে আমরা কি করব? আচ্ছা। আপনাদের পাইলটা হয়তো আমাদেরকে দেখানো, আমি জানি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে যে পাইলটা অ্যাড করা প্রয়োজন, আচ্ছা। যে কোনো একটা পাইল। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি। আপনাদেরকে বলতে গেলে অনেক আশ্বাস দেখানো যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি একটুকু শিখি, কিন্তু ওইটুকু একটু ভালোভাবে শিখি। আর আমি আমার ফার্স্ট লাইফেও আমিও কোথাও না কোথাও এরকম কোর্স করে কিছু জিনিস শিখেছি। তো শেখার পরে আমার মনের মধ্যে এরকম একটা ধারণা ছিল আমি অনেক কিছু শিখে ফেলছি। তারপরে যখন কোনো একটা কোম্পানিতে কাজ করা শুরু করি তখন দেখি আমি কিছুই শিখি নাই। তো এইটা আমি আপনাদের ক্ষেত্রে চাচ্ছি না যে আপনাদেরকে ওই বলবো যে হ্যাঁ আমি আপনাদের পাইলে আপনারা যতটুকু দেখতে চান, হ্যাঁ টুকটাক কিছু জিনিস হয়তো বা দেখাই দিব, কিন্তু ওইটা আসলে বলা যায় না যেটা পাইলের জন্য অনেক কিছু আপনারা শিখছেন। এই কারণে না আমি ওই জিনিসটা অ্যাভয়েড করতেছি। জাস্ট একটা জিনিস নিয়ে যে একটু কনফিডেন্স থাকে আপনাদের, এরকম ভাবেই চাই আপনাদের সাথে শেয়ার করতে যে কোনো জিনিস। ভাইয়া কয়তলা তারপরে দেখি বিল্ডিং করাবে? 10 তলা একটা। 10 to 8। ওকে, তার মানে জাহিদ ভাই, আমরা মানে এইটা ধারণা করতে পারি যে আমরা ম্যাট ফাউন্ডেশন পাচ্ছি, মানে কলাম ডিজাইন পাচ্ছি, বিম ডিজাইন পাচ্ছি, স্ল্যাব ডিজাইন পাচ্ছি, এই কয়টা ডিজাইন পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাচ্ছেন আপনারা। আচ্ছা ভাই, আমরা কি একটু আশ্বাস রাখতে পারি না যে মানে পাইলের কিছু পার্ট পাবো? আচ্ছা, আমি তাহলে আপনাকে এটা আশ্বাস দিচ্ছি যে আপনি ইমপ্যাক্ট একাডেমির সাথে আছেন, আপনি থাকেন। আমরা যতদূর পর্যন্ত যাব ততদূরই আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন, এতটুকু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি। কেন আমি আপনাকে এখনই অদা দিচ্ছি না, এই উত্তরটা আপনি আরো সামনে যখন আগাতে থাকবো আস্তে আস্তে আপনি পেয়ে যাবেন। এই পাইলের হয়তো ডাইনামিক অ্যানালাইসিস অনেক বিশাল না বিষয়। না না, ল্যাটারাল ডাইনামিক অ্যানালাইসিস আমি বলি ডাইনামিক অ্যানালিসিসে আমি ঢুকতেই আছি না। আমি একটা বলি আপনাদেরকে, আমি পারি একটা এক্সেল শিট প্রোভাইড করে দিতে পাইলের, যেটা অনেকেই করে, কিন্তু একটা জিনিস দিয়ে দিলাম, আপনি সেটাকে শুধু আমি যতটুকু লিমিটের মধ্যে দিছি অতটুকু লিমিটে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে দেখা গেল যে আপনার আরো কয়েকটা মনে করেন যে ফ্যাসিলিটিস নিয়ে কাজ করতে হবে, তখন আপনি করতে পারছেন না। তো আপনার এই যে কনফিডেন্সটা গ্রো আপ হলো যে আমি পাইল ডিজাইন করতে পারি, কিন্তু আসলে দেখা গেল আপনি লিমিটেড কিছু জানছেন,
তখন কিন্তু বলবেন যে ওই ইমপ্যাক্ট একাডেমি পাইল ডিজাইনের নামে এটা ভালো কিছু শিখায় না। আমি এইটা চাচ্ছি না বিদে আপনাদেরকে অদা দিচ্ছি না। না ইনশাআল্লাহ না, লেটার লোড অ্যানালাইসিস হয়তো একটু ইয়া হবে, জাস্ট এক্সিয়াল লোড অ্যানালাইসিস পর্যন্ত দেখিয়ে দেন আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের, কিন্তু আমি ওই একটা জিনিস চাচ্ছি না যে আপনাদেরকে ওইরকম কোন একটা জিনিস আমি আপনাদের ফেলবো। এটা অলরেডি হয় অনেক জায়গায়, আমি নিজেও আমার লাইফে শিকার হয়েছি। যখন কাজ করতে গেছি তখন আগে বলছি স্যার আমি সব পারি, যখন কাজ দিছে আমি কিছু পারি না। আচ্ছা এটা আমার নিজের লাইফ থেকে আমি চাই না যে আপনারা এই এক্সপিরিয়েন্সের সাথে পরিচিত হন, এটা আমি চাই না। আমরা অ্যাটলিস্ট এক্সিয়াল অ্যানালাইসিস পর্যন্ত অপেক্ষা থাকলাম। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব। আর আশা করি আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে আপনারা অনেক এই উত্তরগুলো পেয়ে যাবেন যে আমি কেন আপনাদেরকে বলতেছি না এটা দেখাবো এটা দেখাবো এটা দেখাবো, এগুলো আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। আসলে আপনাদেরকে আমি কিছু বলি, একটু আউটলাইনটা আমি আবার ওপেন করি। কথা যেহেতু বলতেছেন সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলি। আপনাদের এই যে 10 নাম্বার যেটা, হোয়েন শুড ইউজ হুইচ টাইপ অফ স্ট্রাকচারাল অ্যানালাইসিস মেথড হোয়াট সেজ বিএনবিসি, এইখানে আপনাদের আলোচনা করলে আপনারা তখন বুঝতে পারবেন যে একটা বিএনবিসি তে কতগুলো লিমিটেশনস দিয়ে রাখছে আর কখন কি করতে হচ্ছে, এখানে একটা ধারণা আপনি অলরেডি পেয়ে যাবেন। আর পাশাপাশি এই 11.4 যখন বিএনবিসি প্রেসক্রাইব সিস্টেমিক প্রভিশনস ফর আরসি বিল্ডিং এন্ড স্ল্যাব, এখানেও অনেকটা ধারণা আপনাদের তৈরি হবে। আমি অনেক জিনিস এখানে রাখি নাই, কি কারণে রাখি নাই আপনাদের এটাও ক্লিয়ার করে দেই যে ইন্ট্রোডাকশন টু বিল্ডিং ইরেগুলারিটিস এন্ড সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া, আপনাদেরকে এইটা যদি ফুল দেখাইতে চাই এটাতে মনে করেন হিউজ টাইম চলে যাবে, যেটা একটা ছোট একটা কোর্সের ভিতরে এটা আনা সম্ভব না। যেমন 5টা অ্যানালাইসিসের নাম বলেছি আপনাদেরকে, এখান থেকে একটা অ্যানালাইসিস আপনাদেরকে দেখাচ্ছি। এখন কথা হলো যে আপনাদেরকে তো বলতে পারতাম এটা শিখাবো, অন্যগুলো কেন বললাম? অন্যগুলো বললাম এই কারণে আমরা সবাই প্রফেশনাল প্র্যাকটিসে আছি। যদি কোথাও হ্যাঁ আমি এই অ্যানালাইসিসটা জানি, আপনি আইডেন্টিফাই করে বলতে পারবেন আমি না হলে আমরা কি বলতাম, আমি আমার লাইফে বলছি আমি অ্যানালাইসিস জানি। যদি কোন অ্যানালাইসিস জানো, তখন আমি চুপ হয়েছিলাম যে কোন অ্যানালাইসিস জানি, আসলে তা তো জানি না। এই কারণে অনেক জিনিসের সাথে পরিচয় দিয়ে যাব, যতটুকু পারা যায় ততটুকু আলোচনা করব। হয় কি আপনাদেরকে আমি ফ্রাঙ্কলি, আপনারা তো অলরেডি ইমপ্যাক্ট একাডেমির সাথে সংযুক্ত হয়েছেন, ক্লাস করতেছেন, ভয় দিচ্ছি না, কিন্তু আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। যখন প্রথম দিকে এরকম ইটার শিখবো তখন স্যারের সাথে দেখা করি, স্যার কি করব? তো বলতেছে কোথায় শিখবেন, আইবিতে? আমি না স্যার আইবিতে না, এরকম বাইরে কোথাও শিখবো। কত টাকা চাইছে? আমি স্যার 7,000 টাকা চাইছে। এটা 2017 কাহিনী বলতে, 7,000। 7,000 টাকা আপনার কি শিখাবে? তখন আমি না স্যারের কথা শুনে আমার ভালো লাগে নাই, আমি সেখানে ভর্তি হয়েছি স্যারকে না জানাই ভর্তি হয়েছি আমি। তো উনি ওই সময় আমাকে বলছিল যে আপনি কাজ করেন, ভার্সিটিতে আসবেন, আমি ক্লাস নিই, আমার ক্লাসে আপনি কিছুক্ষণ থাকেন, তখন দেখা যায় আপনি ইটাপসে কি কি প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমার কাছে কথাগুলো ভালো লাগে নাই স্যারের। তো যাই হোক, পরবর্তীতে যখন দেখলাম যে আসলে আমি কি শিখলাম, আমি শিখছি শুধু মডেলিং, শুধু মডেলিং। এই একটা কোর্সে আপনাদেরকে যদি ভালোভাবে কিছু শেখানো যায় সেটা মডেলিং শেখানো যাবে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এর বাইরে কেউ এটা পারবে না, শেখানো সম্ভব না। আরগুলো কি পারবে সেগুলো আপনাকে ধরে দিতে, যে হ্যাঁ এটা এরকম এটা এরকম, আপনি নিজের জাজমেন্ট খাটায়া সেটা আপনি নিজে সলভ করা শিখবেন। কিন্তু হাতে কলমে করতে গেলে কোর্সের যে লেন্থ হবে আর পাশাপাশি সেটার যে মানে অ্যামাউন্ট দাঁড়াবে, সেটা কিন্তু এই অ্যামাউন্টের সাথে না, এর থেকে অনেক বেশি। তো ওই সময় আমাকে একজন আমার স্যারের অন্য এক স্যারের টিচার অ্যাসিস্ট্যান্ট ছিল, উনি বলতেছে তুমি 70,000 টাকা দিয়ে যদি এক বড় ভাই শিখে তুমি তার কাছে শিখবে তাহলে একটা কমপ্লিট ডিজাইন তুমি শিখতে পারবা। তো আমার কাছে এটা কেমন লাগে যে 7,000-এ শিখতেছি 70,000-এ শিখবো, তো মনে হয়েছে এটা একটা কি না কি যেন। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে না, ওই যে ভাই বলছিল 70,000, ওর ভিতরে অনেক অ্যানালাইসিস ইনক্লুডেড ছিল যেটা আমাকে ডিসক্রাইব করেনি। এটাই আসলে রিয়েল ফিল্ড। আমি আপনাদেরকে মানে আশাহত করতেছি না, আপনারা যতটুকু আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে ভালোভাবে সবকিছু শেয়ার করা, কোনো কিছু স্কিপ করে যাব না। স্কিপ করলে বলে যাবো এটা, এখান থেকে আপনারা এটা সম্পর্কে ফার্দার নলেজ নিয়ে যেতে পারবেন। কিন্তু এইটুকু কোর্সে যেটুকু ইনক্লুড করা সম্ভব বা করা যায় সেটা আপনাদেরকে আমি শেয়ার করব এবং সেটা আপনাদের সাথে ডিসকাস করব আমি। থ্যাংক ইউ ভাইয়া, ভালো কথা বলছেন। হুম। না, আমরা আশা করব যে আপনি আমাদের ভালোটাই দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, এটা ইমপ্যাক্ট একাডেমি আপনাদের কাছে মানে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ভালোটা দেব হ্যাঁ আপনাদেরকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো আর কারো কোনো ডিসকাশন আছে? এখন আপনাদের আজকের যে ক্লাস নিলাম এটা নিয়ে আপনাদের একটু অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে সব থেকে আমার কাছে মনে হয় যেটা কষ্টকর কাজ বা কঠিন কাজ, সেটা আপনাদেরকে দিব। যতটুকু আপনাদের সাথে আলোচনা করেছি তার ভিতরে আপনাদের কি কি কোশ্চেন্স তৈরি হয়েছে সেগুলো আপনারা রেডি করবেন, শুধু কোশ্চেন্স।
যদি কারো মনে হয় একটা কোশ্চেন, একটা, কারো দুইটা, দুইটা, তিনটা, কিন্তু কেউ এড়িয়ে যাবেন না। এরপরে আমরা কোশ্চেনের অ্যান্সার দিয়ে পরবর্তী ক্লাস আমরা শুরু করব।